এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার 5 সায়েন্সের প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এটার মধ্যে আমরা বজ্রপাত সেকশনটা পড়ব। তো বজ্রপাত নিয়ে পড়ার আগে প্রথমে আমাদেরকে তড়িৎ বিষয়ক কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। তো সে রিলেটেড কিছু কনসেপ্টগুলো আগে আমরা ডিসকাস করব। যেমন শীতকালে যখন আমরা উলের জামা কাপড় খুলি, সে খোলার সময় কী হয় না, আমাদের গায়ের লোমগুলো অনেক সময় সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তো এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি স্থির তাড়িতিক একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। তো এটা আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারটা থেকে আগে আমরা স্থির তড়িৎ চ্যাপ্টারটা আমরা কী পড়েছিলাম না, যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ হচ্ছে নির্দিষ্ট দুটো পদার্থের মধ্যে, তখন কি হচ্ছে না, ঘর্ষণের ফলে সাপোজ এই বস্তুটাকে, ঠিক আছে, এই বস্তুর সঙ্গে আমরা ঘর্ষণ করছি এরকমভাবে, ঠিক আছে। এখন ঘর্ষণের জন্য কি হচ্ছে না, এই পদার্থটা আর এই পদার্থটা কি দুটোই পরমাণু দিয়ে তৈরি, এরকম অসংখ্য অগণিত পরমাণু আছে। এখন ঘর্ষণের ফলে একটা নির্দিষ্ট পদার্থ থেকে কি হয় না, ইলেকট্রন বেরিয়ে যায়, ঠিক আছে, আর আরেকটা পদার্থে সেই ইলেকট্রনগুলো যোগ হয়। এবার সেটা নির্ভর করছে কি না, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনের গঠন কীরকম তার উপরে। তো এই ব্যাপারে আমরা আগে পড়েছিলাম অষ্টক পূর্তির যে একটা সূত্র আছে, যে প্রত্যেকটা পরমাণুই চাইবে কি না ওর লাস্ট কক্ষের যে নাম্বার অফ ইলেকট্রনস সেগুলো যেন একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের যে পরমাণুর স্ট্রাকচার অনেকটা সেরকম হয়। এতে কি হবে না, সেই পরমাণুটা অনেকটা স্টেবল থাকতে পারবে। যেমন আমরা যদি এই পদার্থটার ক্ষেত্রে দেখি, সাপোজ এই পদার্থটা আমরা নাম দিচ্ছি এ, আর এই পদার্থটার নাম দিচ্ছি আমরা বি। তো এই বস্তুটার ক্ষেত্রে এখানে যে ইলেকট্রন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম কক্ষে 2, তারপরে কক্ষে 8টা, আর লাস্ট কক্ষে এখানে 2 আছে। আবার এই বি পদার্থটার ক্ষেত্রে যদি আমরা পরমাণু ইলেকট্রন সংখ্যা দেখি, যে প্রথম কক্ষে 2 আর বাইরের কক্ষে আছে 6টা। এখন বি কি চাইবে না, বি যদি আরও 2 ইলেকট্রন পায় তাহলে এর অষ্টক পূর্তি হবে, আর এ যদি একদম এর বহিস্থ কক্ষ থেকে 2 ইলেকট্রনকে বার করে দেয় তাহলে কি হবে, এরও একটা অষ্টক পূর্তির মতো একটা মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা কনফিগারেশনে ডেভেলপ করবে, কারণ ওর তার আগের কক্ষপথে 8টা পূর্ণ থাকছে। এইভাবেই ইলেকট্রন আদান প্রদানের ফলে কি হচ্ছে না, একটাতে ইলেকট্রন আধিক্য হওয়ার জন্য একটা নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে একটা পদার্থে, আর একটা পদার্থে কি হচ্ছে, ইলেকট্রন ঘাটতির জন্য এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু এই আধানগুলো একটা জায়গাতেই থাকছে, কারণ পরমাণুগুলো কিন্তু, যে পরমাণু দিয়ে পদার্থটা গঠিত, সেই পদার্থটার পরমাণুগুলো ওই জায়গাতেই আধান অবস্থায় থাকছে। তাই এখানটায় যে আধানগুলো সৃষ্টি হচ্ছে তারা হচ্ছে কিসের জন্য দায়ী না, স্থির তড়িৎ সৃষ্টির জন্য দায়ী। তো এই কারণে কি হচ্ছে না, এই আধান সৃষ্টির কারণে লোমগুলো অনেক সময় সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বিপরীত আধান সৃষ্টি হওয়ায় কি হচ্ছে, সেখানে একটা আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে একটা চিরচির শব্দও হয়। তো এখানে কি হচ্ছে না, আহিত লোম থেকে কিছু সময় পরে বায়ুতে তড়িৎ ক্ষরণ শুরু হয়ে যায়, ফলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই তড়িৎ ক্ষরণ ব্যাপারটা আমরা একটু পরে ডিসকাস করব, জিনিসটা কি। বায়ু খুব তাড়াতাড়ি প্রসারিত হতে চেষ্টা করে, অর্থাৎ যখন তড়িৎ ক্ষরণ হয়, অর্থাৎ ডিসচার্জ হয়ে যাচ্ছে ইলেকট্রিকটা বাতাসে, তখন বাতাসকে কী করছে, উত্তপ্ত করছে। বাতাসকে যদি উত্তপ্ত করে মানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে সেই তাপ শক্তি আবার বাতাসকে উত্তপ্ত করবে। তো বাতাসকে উত্তপ্ত করলে তখন তাড়াতাড়ি বাতাস প্রসারিত হওয়ার চেষ্টা করছে, বাতাসের আয়তনটা বাড়ছে, তাই খুব ক্ষীণ একটা শব্দ হচ্ছে। অন্ধকার ঘরে শীতের রাত্রে খাটে টানানো নাইলনের মশারিতে সোয়েটার বা উলের চাদর ঝোলালে কি হবে? নাইলন মশারি আর উলের যদি ঘর্ষণ করা হয় তাহলে কী হবে, এখানে স্থির তড়িৎ আধান সৃষ্টি হবে, যেমন আগেরটার ক্ষেত্রে হচ্ছিল ঘর্ষণের ফলে। নাইলনে কি হবে না, ঋণাত্মক আধান সৃষ্টি হবে, আর উলে হবে ধনাত্মক আধান সৃষ্টি। তো এখানে কোনটাতে ঋণাত্মক আধান সৃষ্টি হবে আর কোনটাতে ধনাত্মক আধান সৃষ্টি হবে সেটা আমরা কি করে বুঝছি,
সেটা হচ্ছে যে স্থির তাড়িতিক শ্রেণী আমরা পড়েছিলাম, সেটা থ্রু বুঝতে পারবো। স্থির তড়িৎ চ্যাপ্টারে আমরা স্থির তাড়িতিক শ্রেণীর ব্যাপারে জেনেছিলাম। তো সেখানে কি বলা হয়েছিল না, দুটো বস্তুকে পরস্পর ঘর্ষণ করলে কোনটাতে কোন জাতীয় আধান সৃষ্টি হবে, সেটা হচ্ছে এই যে পরপর লেখা নামগুলো, এটাই হচ্ছে স্থির তাড়িতিক শ্রেণী। তো সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো। তো যেগুলো শ্রেণীতে যেগুলো নাম আগে আছে সেগুলো জেনারেলি পজিটিভ আধান সৃষ্টি করবে ঘর্ষণের ফলে, আর যেগুলো পরে আছে সেগুলো নেগেটিভ আধান। যেমন কাঁচের সাথে যদি আমরা পশমের ঘর্ষণ করি, তাহলে যেহেতু পশম কাঁচের আগে আছে, তার মানে পশমটা পজিটিভ আধান সৃষ্টি করবে, বাট কাঁচটা এখানে নেগেটিভ আধান সৃষ্টি করবে। কিন্তু এই কাঁচকেই যদি আমরা রেশম দিয়ে ঘষি, তাহলে কি হবে না, যেহেতু কাঁচ এর র্যাঙ্কটা স্থির তাড়িতিক শ্রেণীতে রেশমের আগে আছে, ঠিক আছে, রেশম পরে আছে, তাই কাঁচের ক্ষেত্রে সেক্ষেত্রে রেশম দিয়ে ঘষলে পজিটিভ আধান সৃষ্টি হবে কাঁচে, আর রেশমে নেগেটিভ আধানের সৃষ্টি হবে। তো এই কারণে নাইলনে ঋণাত্মক আধান সৃষ্টি হচ্ছে, আর উলে ধনাত্মক আধান, মানে উলটা অ্যাকচুয়ালি স্থির তাড়িতিক শ্রেণীতে নাইলনের আগে এক্সিস্ট করছে। এখন বারবার যদি ঘষতে থাকা হয়, তাহলে দুটোর মধ্যে আধানের পরিমাণটাও কী হবে, বাড়তে থাকবে। তার মানে এই যে উল আর নাইলন, এদের মধ্যে যে ঋণাত্মক আর ধনাত্মক আধানের পরিমাণটা দুটোর মধ্যে বেশি করে, এখানে ঋণাত্মক আধান বেশি করে জমা হবে, আর উলের মধ্যে ধনাত্মক আধান বেশি করে জমা হবে। তাই দুটোর মধ্যে কি হবে, আধানের পার্থক্য বাড়ছে, মানে বিভব প্রভেদটা বৃদ্ধি পাবে, অর্থাৎ বিভব পার্থক্যটা বাড়বে। মশারির অতিরিক্ত ইলেকট্রনগুলো তখন কি হচ্ছে, নাইলন দিয়ে মশারিটা তৈরি হয়, তাই মশারিতে থাকা অতিরিক্ত ইলেকট্রনগুলো মাঝের বায়ু ভেদ করে ধনাত্মক আধান বিশিষ্ট সোয়েটারে আসতে থাকে। বিভব পার্থক্য বেড়ে গেছে, এবার সেই পার্থক্যটা ব্যালেন্স করার জন্য কী হবে, ইলেকট্রনগুলো ছুটে যাবে ধনাত্মক রিজিয়নের দিকে, ফলে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এক্ষেত্রে তড়িৎ শক্তি আলোক শক্তিতেও রূপান্তরিত হয়। এই কারণে শীতকালে রাতের বেলায় যদি আমরা সোয়েটারকে নাইলন দিয়ে ঘষি অন্ধকারে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, এরকম ইলেকট্রিকের স্পার্কিংয়ের মতো লাইট জ্বলে উঠছে এবং চিরচির করে শব্দও হচ্ছে। সামান্য তাপ উৎপন্ন হয়, যার ফলে বায়ু দ্রুত প্রসারিত হওয়ার চেষ্টা করে এবং চিরচির শব্দটাও কিন্তু এখানে উৎপন্ন হয়। ব্যাটারির দুই প্রান্তে দুটো তার লাগিয়ে দুটো তারের খোলা অংশ স্পর্শ করিয়ে দ্রুত সরিয়ে নিলে কি হবে। সাপোজ আমরা ব্যাটারি নিলাম, এখন ব্যাটারির দুই প্রান্তে আমরা দুটো তার লাগালাম, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। তো এদের এই টার্মিনালগুলোতে তার লাগানোর পর যদি সে তারগুলোকে আবার আমরা এখানে কানেক্ট করে দিই, পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের তারগুলোর প্রান্তগুলোকে, তাহলে কি দেখতে পাবো না, দুটো খোলা অবস্থায় থাকলে তাদের মধ্যে একটা বিভব পার্থক্য থাকছে, কিন্তু প্রান্ত দুটো যোগ করে দিলে তাদের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। যখনই এটা বিচ্ছিন্ন অবস্থায় থাকছে তার দুটো, তখন পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের মধ্যে কী হচ্ছে, একটা বিভব পার্থক্য এক্সিস্ট করছে। বাট এই দুটোকে জোড়া লাগিয়ে দিলে কী হয়ে যাবে না, এখান থেকে তড়িৎ প্রবাহ হতে থাকবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রনের ফ্লো হতে শুরু করবে। দুটো তারকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করলে বিভব পার্থক্যের জন্য ঋণাত্মক আধানে আহিত তার থেকে ধনাত্মক আধানে আহিত তারে ইলেকট্রন বায়ু ভেদ করে আসতে থাকে। এবার প্রান্তগুলো যুক্ত অবস্থায় আছে, সেখান থেকে যদি আমরা একটু বিচ্ছিন্ন করি এবং এদের মধ্যে যদি ডিস্টেন্সটা খুবই অল্প রাখা হয়, তাহলে কি দেখতে পাওয়া যাবে না, এই দুটো প্রান্তে যে একটা উচ্চ বিভব পার্থক্য থাকছে, তার জন্য এখানে কারেন্টটা কিন্তু নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে অনেক সময় বাতাসের মাধ্যমেও কিন্তু এই আধানগুলো ফ্লো হতে পারে, যার ফলে বাতাসের মাধ্যমে তড়িৎ ফ্লো হওয়ার ফলে একটা উত্তাপের সৃষ্টি হবে। সেই তাপটা তখন ধীরে ধীরে কী হবে, আলোক শক্তিতে চেঞ্জ হয়ে যাবে, যার ফলে আমরা বাতাসেও কিছুটা এরকম ইলেকট্রিক স্পার্কের মতো কন্ডিশন আমরা দেখতে পাবো। তো কাঁচিতে শান দেওয়ার সময় প্রচুর স্ফুলিঙ্গ ছিটকে বেরোয়। এগুলো আসলে কি না, পাথরের চাকতি আর কাঁচি ধাতু, এদের মধ্যে একটা প্রবল ঘর্ষণ হয়, যে পাথরের চাকতিতে কাঁচিটাকে বা চাকুটাকে যখন ঘর্ষণ করা হচ্ছে ধার করার জন্য, তো এখানে এই দুটোর মধ্যে প্রবল ঘর্ষণ সৃষ্টি হচ্ছে দুটো পদার্থের মধ্যে, এবং ওই তাপে উত্তপ্ত ছোট ছোট ধাতব টুকরো এই ঘর্ষণ হচ্ছে, এবং এখানে যে ধাতব টুকরোগুলো তৈরি হচ্ছে, এখানে তাপ ঘর্ষণের ফলে যে তাপ শক্তি সৃষ্টি হচ্ছে, তার জন্য সেই ধাতব টুকরোগুলো উত্তপ্ত অবস্থায় কী হচ্ছে, ফুলকির আকারে ছিটকে বেরিয়ে আসছে। উত্তপ্ত হওয়ার জন্য সেটা আলোক শক্তিতে পরিণত হচ্ছে, দিয়ে ওই ফুলকিগুলোতে আলোক শক্তি সহ ছিটকে বেরিয়ে আসছে। কিন্তু এগুলো কিন্তু তড়িৎ স্ফুলিঙ্গ কিন্তু নয়। যেমন আমরা এখানে আগের বার পড়লাম নাইলনের মশারি আর
পশমের সোয়েটারের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে স্পার্কিংটা তৈরি হচ্ছে সেটা স্থির তড়িতের জন্য। এমন কয়েকটা ঘটনা যেখানে তড়িৎ স্ফুলিঙ্গ উৎপন্ন হয়, তাহলে সেগুলো কি কি হতে পারে? যেমন বাড়িতে মাঝে মাঝে বৈদ্যুতিক সুইচ টিপতে গিয়ে আমরা দেখি কি না সুইচের পেছনের দিকে অনেকটা এরকম লাইট জ্বলে ওঠে, স্পার্কের মতো হয়ে ওঠে। রাস্তার বৈদ্যুতিক পোস্ট যেখানে দুটো তার জোড়া থাকে সেখানে অনেক সময় তড়িৎ স্ফুলিঙ্গ নোটিস করা যায়। রেলগাড়ি যে অংশটা বৈদ্যুতিক তার ছুঁয়েছে সে পেন্টোগ্রাফ অংশটা, মানে রেলগাড়ির একটা ওপরে যে ইলেকট্রিক রেল যেগুলো থাকে তার ওপরে একটা এরকম যন্ত্র থাকে যেটা কি হয় না ওপরে যে তারটা আছে তাকে টাচ করে থাকে, সে পেন্টোগ্রাফের ওই জায়গাটাতে অনেক সময় স্পার্কিং কিন্তু দেখা যায় বা তড়িৎ স্ফুলিঙ্গ দেখা যায়। আর অবভিয়াসলি বজ্রপাত যখন হয় তখন আমরা অনেক তড়িৎ স্ফুলিঙ্গটাকে আরও স্পষ্টভাবে দেখতে পাই, অনেক বড় আকারের তড়িৎ স্ফুলিঙ্গ হয় সেটা। বিদ্যুৎ স্ফুলিঙ্গ যেটা, সেটা হচ্ছে বাড়ির ইলেকট্রিক লাইনের প্লাগ ঢিলে হয়ে গেলে অনেক সময় একটা চিরিক চিরিক করে যে আওয়াজ হয়, ঠিক আছে, তার সাথে একটা বিদ্যুতের যে একটা ঝলক দেখা যায়, ঠিক আছে, মানে একটা লাইট দেখা যায়, তার সঙ্গে একটা আওয়াজও হয়, ঠিক আছে, এটাই হচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বলছে। আর বজ্রপাত হচ্ছে ঠিক এরকমই একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের একটা বড় ধরনের রূপ হচ্ছে কি না বজ্রপাত। এবার পেন্টোগ্রাফ যন্ত্রটা কি না, পেন্টোগ্রাফ হচ্ছে বিদ্যুৎ চালিত রেলগাড়ির ইঞ্জিনের কামরার ওপরে যে একটা ধাতব অংশ থাকছে, বিদ্যুৎ চালিত রেলগাড়ির ইঞ্জিন তার ঠিক কামরার ওপরে একটা এরকম ধাতব অংশ থাকছে, যেটা কি হচ্ছে না লাইনের সমান্তরালে ওপরে পরিবাহী তারে স্পর্শ করে থাকে। এটা হচ্ছে লাইন এর সমান্তরালে আছে, এই লাইনগুলোকে স্পর্শ করে আছে, এটা হচ্ছে পেন্টোগ্রাফ, যেটা কি করছে না এই ইলেকট্রিক ট্রেনগুলোকে কারেন্ট এনার্জি সাপ্লাই দিচ্ছে। এখন এই যে স্থির তড়িৎ পড়তে গিয়ে আমরা অলরেডি এটা জেনেছিলাম যে বা তড়িৎ পড়তে গিয়ে আমরা জেনেছিলাম যে পরমাণু গঠনকারী একটা বিশেষ কণা আছে যেটা মেনলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তো পরমাণু গঠনে আমরা আগেই জেনেছি কি না একটা পরমাণু গঠনের কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কি কি কণা থাকে না প্রোটন আর নিউট্রন, মেনলি এই দুটো কণা হচ্ছে নিউক্লিয়াসে থাকে। আর নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে আবর্তন করছে কি না ইলেকট্রন, এই কণাটা। এখন প্রোটনগুলো হয় কি ধনাত্মক আধান বিশিষ্ট, ইলেকট্রনগুলো হয় ঋণাত্মক আধান বিশিষ্ট, আর নিউট্রন হয় আধানবিহীন। তো একটা পরমাণুতে কি হয় না প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা জেনারেলি সমান হয়, যার জন্য কি হয় না বিপরীত আধানগুলো পরস্পরকে ব্যালেন্স করে নেয় বলে একটা হয় নিস্তড়িত বা নিউট্রাল হয়। কিন্তু আয়ন কিভাবে সৃষ্টি হচ্ছে? এখন এই পরমাণুগুলো থেকে আয়ন সৃষ্টি হয়, তাহলে যদি এই পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটো সমান না থাকে তখনই এই পরমাণুটা একটা আয়নের মতো আচরণ করছে। এখন আয়ন কি কি টাইপের হয়? দুটো রকমের হয় মেনলি, একটা হচ্ছে ধনাত্মক আয়ন, ঠিক আছে, আর একটা হয় কি না ঋণাত্মক আয়ন। তো ধনাত্মক আয়ন কি না যেখানে পজিটিভ চার্জের আধিক্য বেশি হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি হবে। তার মানে কোনো পরমাণু যদি কোনো কারণবশত ওর বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে ত্যাগ করে দেয়, ঠিক আছে, তাহলে কি হবে সেখানে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ যে ইলেকট্রন এর মধ্যে একটা ডিসব্যালেন্স সৃষ্টি হবে। কারণ আমরা জানি একটা নিস্তড়িত পরমাণুতে দুটোতেই পরমাণু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। এখন ও যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন সংখ্যাটা কমে যাবে, যার ফলে প্রোটন আর ইলেকট্রন সংখ্যার মধ্যে ব্যালেন্সটা বিগড়ে গেল, অর্থাৎ প্রোটন সংখ্যার আধিক্য বেড়ে গেল, প্লাস প্লাস কণাগুলো পরিমাণে বেশি থাকছে, তার মানে কী হবে ওটার নেচারটা ধনাত্মক হয়ে যাবে। তার জন্য তখন পরমাণুটাকে বলা হয় আয়ন। আর ধনাত্মক কণার আধিক্য বেশি থাকার জন্য মানে প্রোটন কণার আধিক্য বেশি থাকার জন্য সেটাকে বলা হচ্ছে ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়নকে আরেকটা নামে বলা হয় সেটা হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে। তো এখানে যেমন পরমাণুর কেন্দ্রে আছে 5টা প্রোটন, বাট কেন্দ্রের বাইরে আছে কি 3টে ইলেকট্রন, তার মানে দুটো ইলেকট্রন অলরেডি এই পরমাণুটা থেকে বেরিয়ে গেছে, যার জন্য কি হচ্ছে না এখানে প্রোটনের আধিক্যটা ইলেকট্রনের থেকে বেশি হয়ে গেছে, দুটো বেশি প্রোটন আছে, মানে এটা পজিটিভ নেচার বেশি দেখাবে, তাই এটা ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। একইভাবে এই পাশের পরমাণুটাতে আমরা দেখতে পাচ্ছি কি না এখানে ইলেকট্রন সংখ্যা 5টা আছে বাট প্রোটন সংখ্যা 3টে, তার মানে কোনো না কোনোভাবে এখানে বাইরে থেকে দুটো এক্সট্রা ইলেকট্রন এসছে। কারণ সাধারণ অবস্থায় একটা পরমাণু হয় নিস্তড়িত, কিন্তু বাইরে থেকে দুটো এক্সট্রা ইলেকট্রন আসাতে এখানে ইলেকট্রনের আধিক্য বেড়েছে, দুটো ইলেকট্রন বেশি আছে, তাই এটা দুটো নেগেটিভ নেচার শো করবে, অর্থাৎ এটা হচ্ছে কি একটা ঋণাত্মক আয়ন বা এটাকে আমরা অ্যানায়নও বলতে পারি।
বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে তড়িৎযুক্ত বা তড়িৎগ্রস্ত আয়ন, পরমাণুর জোট, সূক্ষ্ম ধূলিকণা বা জলকণা এগুলো ছড়িয়ে রয়েছে। তো এগুলো বায়ুমণ্ডলে কিভাবে এলো? এখন ইলেকট্রন একটা পরমাণু থেকে বেরোলে যে ধনাত্মক আধানগ্রস্ত হয় সেটা আমরা বুঝলাম, কারণ ইলেকট্রনের সংখ্যা কমছে, প্রোটনের সংখ্যা বেশি থাকছে। আবার সেই ইলেকট্রন যখন অন্য কোনো পরমাণুতে যুক্ত হবে, সে পরমাণুটাতে কী হবে, ইলেকট্রন আধিক্য বাড়ানোর ফলে সেটা ঋণাত্মক আধানগ্রস্ত করে দেবে। কিন্তু এই যে ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পরে অন্য কোনো পরমাণুতে যুক্ত হওয়ার মাঝে সঙ্গে সঙ্গে তো আর ইলেকট্রনটা যুক্ত হতে পারছে না। তার মানে যখন ইলেকট্রনটা একটা পরমাণু থেকে ছেড়ে বেরিয়ে আসছে, তখন অন্য পরমাণুতে যুক্ত হওয়ার আগে অবধিও মাঝখানে কোথায় থাকবে? বাতাসে ভাসমান অবস্থায় থাকবে, যতক্ষণ না এমন কোনো পরমাণু পাচ্ছে যেখানে গিয়ে ইলেকট্রনটা যুক্ত হতে পারছে। তো ততক্ষণ সেই বাতাসে ভাসমান অবস্থায় সেই ইলেকট্রনগুলো কী হচ্ছে না, বাতাসে থাকা ধূলিকণা, তারপরে বালিকণা যেগুলো থাকছে সেগুলোতে আশ্রয় নিতে পারে। এর ফলে কী হচ্ছে না, সেই কণাটা, সেই ধূলিকণা বা বালিকণা যেটা থাকছে বা জলকণা, সে যেখানে আশ্রয় নিচ্ছে সেই ইলেকট্রনটা সেই ধূলিকণা বালিকণাকেও অনেক সময় তড়িৎগ্রস্ত করে দিচ্ছে। যার ফলে কী হচ্ছে না, বায়ুমণ্ডলে তড়িৎগ্রস্ত আয়ন তখন এই পরমাণুর জোট বা ধূলিকণা বা জলকণা এগুলোকে ধরে রাখতে পারছে। এই কারণেই এই ধূলিকণা বায়ুকণাগুলো সৃষ্টি হয়েছে। এখন আমরা তড়িৎ আবেশ বলতে কি বুঝবো না, তড়িতাহিত কোনো একটা বস্তুকে কোনো অনাহিত বস্তুর কাছে যদি নিয়ে আসা হয়, সাপোজ একটা এরকম তড়িতাহিত বস্তু আছে, এটাকে কোনো একটা অনাহিত বস্তু, এটা কোনো রকম তড়িৎ অবস্থায় নেই, সেরকম কোনো একটা বস্তুর কাছে তড়িতাহিত বস্তুটাকে নিয়ে আসা হলো। অনাহিত বস্তুটার নিকটতম প্রান্তে বিপরীত আধান সৃষ্টি হবে এবং দূরতম প্রান্তে কী হবে না, এই যে বস্তুটা, তড়িতাহিত বস্তুটা যে আধান, তারই সমান আধান এখানটায় সৃষ্টি হবে। ফলে বস্তু দুটো পরস্পরকে আকর্ষণ করতে লাগবে, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িতাবেশ। তাহলে একটা প্লাস্টিকের রড, সেটাকে ঘষে যদি এর মধ্যে আগে ঋণাত্মক তড়িতাহিত অবস্থার সৃষ্টি করা হয়, যে সেটাকে যদি কোনো একটা ধাতব পাতের কাছে নিয়ে আসা হয়, তো কী হবে না, নিস্তড়িত ধাতব পাতের কাছে নিয়ে এলে এই ঋণাত্মক আধানের তড়িতাবেশে এখানে কি হবে না, বিপরীত আধান, মানে এই ধাতুর মধ্যে থাকা পজিটিভ আর নেগেটিভ আধানগুলো নিজেরাই অ্যারেঞ্জ হয়ে যাবে। যেহেতু বিপরীত আধানের মধ্যে আকর্ষণ হয়, তাই কী হচ্ছে না, ঋণাত্মক আধানগুলোর প্রতি আকৃষ্ট হয়ে এখানে ধনাত্মক আধানগুলো এখানে অ্যারেঞ্জ হয়ে যাবে। আর এরই সমপ্রকৃতির আধানগুলো কী হবে, দূরে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করবে। তো এই যে ঘটনাটা সৃষ্টি হচ্ছে এই আধানগুলোকে এই ধাতব পাত্রা কাছে নিয়ে আসার জন্য, সেই ঘটনাটাকে আমরা বলছি তড়িতাবেশ। এবার আধান ক্ষরণ কাকে বলছে না, তড়িতাহিত বস্তুকে বেশ কিছুক্ষণ উন্মুক্ত পরিবেশে রেখে দিলে, এই যে একটা তড়িতাহিত বস্তু, সেটাকে যদি আমরা বেশ কিছুক্ষণ খোলা অবস্থায় রেখে দিই, তাহলে কি হবে না, তড়িৎ আকর্ষণ ধর্মটা এর কমে যাবে। এক্ষেত্রে বস্তুটার আধান হয় বাইরে বেরিয়ে গেছে কিংবা বাইরে থেকে ভেতরে আধান এসেছে, এই দুটো কন্ডিশন হতে পারে। অর্থাৎ হতে পারে এর আশেপাশে কোনো যে তড়িতাবেশ সৃষ্টি হয়েছে সেগুলো হয়তো এই আধানগুলো এখানে গিয়ে এটাকে প্রশমিত করে দিয়েছে এই আধানটাকে, বা হতে পারে এর আধানগুলো বাইরে বেরিয়ে গেছে, মানে বাতাসে চলে গেছে। এই ঘটনাটায় আধান ক্ষরণ বলা হয়। শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়ে টুকরো কাগজের কাছে আনলে কী হবে? চিরুনি দিয়ে চুল আঁচড়ে তারপর চিরুনিতে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। তার মানে চিরুনি আর চুলের ঘর্ষণের ফলে কী হচ্ছে, চিরুনিতে ঋণাত্মক আধান সৃষ্টি হবে। চিরুনিটাকে এবার ছোট ছোট কাগজের টুকরো কাছে নিয়ে এলে চিরুনির ঋণাত্মক আধানের প্রভাবে কাগজের যে অংশ চিরুনির নিকটে আসছে সেইখানে ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। তার মানে এখানে ব্যাপারটা কী হচ্ছে, তড়িতাবেশের সৃষ্টি। অর্থাৎ চিরুনি অলরেডি ঋণাত্মক আধানে আহিত, চিরুনির ঋণাত্মক আধান আর এখানে কাগজের টুকরোগুলোর কাছে, যেটা নিস্তড়িত অবস্থায় আছে, তার কাছে নিয়ে আসা হলো, মানে ঋণাত্মক আধানটা এই কাগজের টুকরোগুলোর ওপরে প্রভাব ফেলবে। কাগজের টুকরোগুলোর মধ্যে থাকা ধনাত্মক আর ঋণাত্মক আধানগুলো নিজেদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করবে। ধনাত্মক আধানগুলো কী করবে না, ঋণাত্মক আধানগুলোর কাছে সজ্জিত হবে। এবার কাগজের টুকরোগুলো ওজনে অনেক হালকা হয়, তো ইজিলি চিরুনি ওদেরকে আকৃষ্টও করে নেবে। কিছু সময় পরে চিরুনি থেকে আবার ঋণাত্মক আধান কাগজে চলে আসছে, কারণ আকৃষ্ট অবস্থায় কী হচ্ছে, বা ঋণাত্মক আধানগুলো ধনাত্মক তড়িৎগ্রস্ত সাইডগুলোতে কাগজের ওখানে ইজিলি ঢুকে যাচ্ছে, দিয়ে ওগুলোকে
নিউট্রালাইজ করছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎক্ষরণ। তার মানে এবার চিরুনির যে ঋণাত্মক তড়িৎগ্রস্ততা সেটা এবার ধীরে ধীরে কমে যাবে, কারণ ওর ঋণাত্মক আধানগুলোকে কাগজের টুকরোর কাছে ট্রান্সফার করে দিচ্ছে। ফলে আধান দুটো পরস্পরকে প্রশমিত করবে। এরপরে চিরুনি আর কাগজে সমজাতীয় আধান পড়ে থাকবে। এরপরে কি থাকবে না, চিরুনির আরও যে পজিটিভ আধান যেগুলো আছে সেগুলো বাকিরা পড়ে থাকবে। এখানে কাগজের মধ্যেও পজিটিভ আধান পড়ে থাকবে, আর এখানে অবশিষ্ট যে ঋণাত্মক আধানগুলো চলে যাওয়ার পর চিরুনিরও পজিটিভ আধান পড়ে থাকবে। এবার দুটোরই পজিটিভ আধান একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে, যার জন্য বিকর্ষণ করার পরে আবার একটু পরে সেই কাগজের টুকরোগুলো কিছু সময় পরে দেখা যাবে কি না পড়ে যাচ্ছে। তো এতক্ষণ আমরা স্থির তড়িতের বিভিন্ন কনসেপ্টগুলো দেখলাম। এবার আমরা দেখব প্রবাহী তড়িতের কিছু কনসেপ্ট। যেমন এখানে আছে ড্রাই সেল বা নির্জল কোষ। তো ড্রাই সেল বা নির্জল কোষ কি না, এটা হচ্ছে একটা ব্যাটারির ইউনিট, অর্থাৎ প্রবাহী তড়িতের জন্য যে একটা সোর্স, সেটা হচ্ছে ড্রাই সেল। তো এটা কি না, বিজ্ঞানী কার্ল গ্যাসনার 1886 খ্রিস্টাব্দে এই ড্রাই সেল বা নির্জল কোষ আবিষ্কার করেছিলেন। তার আগে ল্যাকল্যান্সের যে ওয়েট সেল সেটা আবিষ্কার হয়েছিল। তো সেটারই পরবর্তীকালে মডিফিকেশন হিসেবে নির্জল কোষ এটা আবিষ্কার হয়েছিল। তো তড়িৎ কোষ, ড্রাই সেল হচ্ছে একটা তড়িৎ কোষ, আর এটা হচ্ছে কি না, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি এখানে পাওয়া যায়। তার মানে একটা ড্রাই সেলের কাজ বা একটা নির্জল কোষের কাজ হচ্ছে কি না, এর মধ্যে থাকা বিভিন্ন কেমিক্যালসগুলো থেকে এটা কি তৈরি করে, এই যে দুটো পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল বা ক্যাথোড আর অ্যানোড টার্মিনাল আছে সেটা থ্রু একটা ইলেকট্রনিক ফ্লো বা কারেন্ট ফ্লোয়ের মাধ্যমে এই রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। কোনো রকমের তরল পদার্থ এর মধ্যে ব্যবহার হয় না, কিন্তু এটাকে ড্রাই সেল বলছে। মানে এটা অ্যাকচুয়ালি কি না, এখানে যে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড বা জিঙ্ক ক্লোরাইডেরই একটা শুকনো মিক্সচার। বাট সেটা কি না একটু ভেজা টাইপের, যেমন জলে কোনো জিনিসকে ভিজিয়ে দিলে যেরকম হয় ঠিক সেরকম টাইপের, এটা একটা ড্রাই মিক্সচার টাইপের ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে কি টর্চ বা রেডিওতে এ ধরনের তড়িৎ কোষ আমরা ব্যবহার করি। তড়িৎ প্রবাহ তাহলে আমরা কাকে বলবো না, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ আধানের যে প্রবাহ তাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এখানে একটা পরিবাহী নিলাম, এখানে একটা তড়িৎ যন্ত্র লাগালাম, আর সেই পরিবাহীর জন্য যে তড়িৎ উৎস দরকার সেটা এখানে ফিট করলাম। তো এই যে তড়িৎ উৎস ফিট করার পরে কি হবে না, এদিকে ধনাত্মক আধানের স্রোতটা এদিকে ফ্লো হবে, আর ঋণাত্মক আধানের স্রোতটা কোন দিকে থেকে যাবে, নেগেটিভ টার্মিনাল থেকে যাবে। তো এদিকে হচ্ছে ঋণাত্মক আধান মানে ইলেকট্রনের স্রোত, আর ইলেকট্রনের স্রোত যেদিকে ফ্লো হচ্ছে তার ঠিক উল্টো দিকে ডাইরেকশনটাকে আমরা বলি কি ডাইরেকশন অফ কারেন্ট, তাই না? যে ফ্লো অফ ইলেকট্রন এদিকে আছে, তার মানে ডাইরেকশন অফ কারেন্ট মানে তড়িতের অভিমুখটা হচ্ছে এদিকে যাচ্ছে। এখন আমরা সেল পড়তে গিয়ে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেল আর ব্যাটারি এই দুটোর মধ্যে কিন্তু একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। সে পার্থক্যটা কি না, যদি আমরা শুধু একটা পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল বিশিষ্ট একটা তড়িৎ উৎসের কথা উল্লেখ করি তাহলে সেটাকে আমরা কি বলি না, একটা সেল বলি। ঠিক আছে, সেটা ড্রাই সেল হতে পারে, ওয়েট সেল হতে পারে, সেটাকে আমরা সেল বলছি। বাট কোনো একটা তড়িৎ যন্ত্রের ক্ষেত্রে, সাপোজ এটা একটা তড়িৎ যন্ত্র, এটাতে আমরা অনেকগুলো সেল ইউজ করছি, তবেই গিয়ে কি হচ্ছে না, এটা এই তড়িৎ যন্ত্রটা সার্কিটটা কমপ্লিট করছে, তারপরে তড়িৎ যন্ত্রটাকে চালু করছে। তার মানে আমি যদি এখানে শুধু একটা সেল ইউজ করি, এগুলোকে ইউজ না করি, তাহলে কিন্তু এই তড়িৎ যন্ত্রটা চালু হবে না। তাহলে এই যে এতগুলো সেলের কম্বিনেশন, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলছি ব্যাটারি। তাহলে সেল হচ্ছে কি ব্যাটারির এক একটা ইউনিট, তাহলে ব্যাটারির একটা একককে আমরা বলবো কি একটা সেল। এখন তার মানে ব্যাটারি 1 সেলের ব্যাটারি হতে পারে, 2 সেলের ব্যাটারি হতে পারে, 3 সেলের ব্যাটারি হতে পারে, ডিপেন্ড করছে যে ইলেকট্রনিক যে যন্ত্রটা আছে সেটাতে কীরকমভাবে সার্কিটটা কনফিগার করা আছে, সেখানে কতগুলো সেলের মানে সিস্টেম করা আছে, সেই অনুযায়ী আমরা সেখানে তত সেলের ব্যাটারিকে ইউজ করব। এখন বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির কাঠামোর ভিত্তিতে বিভিন্ন রকমের ব্যাটারি সেল ব্যবহার করা হয়, অর্থাৎ এদের কাজ তো একই রকম, কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির
যে স্ট্রাকচার সেগুলো বিভিন্ন রকম হয়, তাই সেখানে যে ফিট হবে এরকম ব্যাটারি স্ট্রাকচারটাও সেরকমভাবে কাস্টমাইজ করে তৈরি করা হয়। যেমন 1/2 AA এই সাইজের ব্যাটারিগুলো জেনারেলি বিভিন্ন মেডিকেল ইনস্ট্রুমেন্ট বা ওয়্যারলেস সেন্সার বা যেগুলো ট্র্যাকিং ডিভাইস সেগুলোতে ইউজ করা হয়। তারপর AAA এরকম 4টে এই ব্যাটারি মডেলটা জেনারেলি বিভিন্ন যে ইলেকট্রনিক পেন বা মাউস টাইপের জিনিসগুলোতে, লেজার পয়েন্টার বা অন্যান্য কিছু মেডিকেল ডিভাইসেস সেগুলোতে ইউজ করা হয়। AAA এই মডেলের যে ব্যাটারিগুলো হয় সেগুলো রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস মাউস এরকম জিনিসগুলোতে ব্যবহার করা হয়। AA ব্যাটারিগুলো যেগুলো হয় সাইজের, সেগুলো ডিজিটাল ক্যামেরাতে মেনলি ইউজ করা হয় বা খেলনাতে ইউজ করা হয়। এছাড়া PP3 9 ভোল্টের যে ব্যাটারি, সেগুলো স্মোক ডিটেক্টর বা মাল্টিমিটার সেগুলোতে ইউজ হয়। আর সি টাইপের যে ব্যাটারিগুলো আছে সেগুলো জেনারেলি খেলনা, ফ্ল্যাশ লাইট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলোতে ইউজ করা হয়। আর ডি সাইজের ব্যাটারিগুলো কী হয় না, বড়ো ফ্ল্যাশ লাইট যেগুলো, তারপরে রেডিও, তারপরে বিভিন্ন যে একটু জটিল টাইপের যে খেলনাগুলো হয়, কমপ্লেক্স টয়েস, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রির যে জিনিসপত্র সেগুলো চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা তড়িৎ প্রবাহ পড়ছিলাম। এখন তড়িৎ প্রবাহ ঘটতে গেলে কি পরিবাহীর তার লাগবেই? তড়িৎ প্রবাহ ঘটতে গেলে সবসময় যে পরিবাহী তার লাগবে সেটা কিন্তু ঠিক নয়, কারণ বায়ুর মধ্যে দিয়েও ধনাত্মক আর ঋণাত্মক যে তড়িৎ কণাগুলো চলাচল ঘটতে পারে এবং সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি। আমরা লেড বাল্বের ব্যাপারেও আগে পড়েছি, তো লেড কথাটা সম্পূর্ণ অর্থ হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এবার একটা এক্সপেরিমেন্ট এখানে দেওয়া হয়েছে, একটা লেড বাল্বের দুই প্রান্তের সাথে দুটো তার যোগ করা হলো। বেশ, একটা লেড বাল্ব নেওয়া হলো, তার দুই প্রান্তের সাথে দুটো তার এখানে যোগ করা হয়েছে। এবার তার দুটো খোলা প্রান্তের সাথে একটা ড্রাই সেলের দু প্রান্তে চেপে ধরা হলো। তাহলে এই তার দুটোর যে খোলা প্রান্ত আছে সেটাকে একটা ড্রাই সেলের দুপাশে এখানে ধরা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাবো? পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি যে বাল্বটা জ্বলে উঠছে, রাইট? কিন্তু এখান থেকে সিদ্ধান্ত আর ব্যাখ্যা আমরা কি পাচ্ছি না, কোনো তড়িৎ কোষের দুপ্রান্ত পরিবাহী তার দ্বারা যোগ করলে তড়িৎ প্রবাহিত হয়। কারণ তড়িৎ কোষ বা তড়িৎ উৎসে যখনই যোগ করছে এখানে কি হবে, কারেন্ট ফ্লো হতে লাগবে, এদিক দিয়ে ইলেকট্রনের ফ্লো হবে। তো এই কারেন্ট ফ্লো হতে লাগলেই তড়িৎ বর্তনী মানে তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে যখন যাবে সেই তড়িৎ যন্ত্রটা কাজ করতে লাগবে। কারণ কোষের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য আছে। যদি ড্রাই সেলের গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট, এখন যদি এই যে ড্রাই সেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি 1.5 ভোল্ট এরকম লেখা থাকে এই সেলটার গায়ে, তাহলে বুঝতে হবে যে দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত, 1.5 ভোল্টের। এই বিভব পার্থক্যই তড়িৎ প্রবাহের কারণ। তার মানে তড়িৎ প্রবাহটা হচ্ছে একটা সেলের মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার মূল কারণ কি না, এই সেলটার যে দুটো টার্মিনাল আছে, পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল, তাদের মধ্যে বিভবের অর্থাৎ আধানগুলোর মধ্যে একটা পার্থক্য আছে, যেটা কি না এখানে ড্রাইভ করছে তড়িৎটা বা ইলেকট্রনগুলোকে প্রবাহিত করতে বা ধনাত্মক আধানগুলোকে প্রবাহিত করতে, যার ফলে এই পরিবাহীটার মধ্যে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। আর যার ফলস্বরূপ এখানে তড়িৎ মানে যে যন্ত্রটা লাগানো আছে সেটা কাজ করছে। এখন এই তড়িৎ উৎসটাকে যদি আমরা সরিয়ে দিই, যে পাশের ছবিতে দেখতে পাচ্ছি তড়িৎ উৎসটা সরিয়ে দিলে তখন যে তড়িৎ যন্ত্র সেটা কিন্তু আর কাজ করবে না। তাহলে আমরা এখানে বিভব পার্থক্যের কথা বললাম, এই বিভব পার্থক্যটাই বলছি কি তড়িৎ প্রবাহের কারণ। তাহলে আমরা এবার দেখে নেব তড়িৎ বিভব জিনিসটা কি, এই জিনিসটাকে ক্লিয়ার করব। তড়িৎগ্রস্ত কোনো একটা বস্তুর তড়িৎ অবস্থা, এটা হচ্ছে তড়িৎ বিভব। তার মানে একটা তড়িৎগ্রস্ত বস্তু কীরকম তড়িৎ অবস্থায় আছে, সেই তড়িৎ অবস্থাটা কি করবে, নির্ধারণ করবে যে বস্তুটা অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে কি অন্য বস্তু থেকে তড়িৎ নেবে। এমন একটা কন্ডিশনের জন্যই কি হচ্ছে না আধানের ফ্লো হতে থাকবে, এবং আধানের ফ্লো হচ্ছে মানেই ওই পুরো সিস্টেমটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে লাগবে। তাহলে তড়িৎ অবস্থা বলতে কীরকম অবস্থা বোঝাবে, এখানে দুই রকমের অবস্থা হতে পারে, একটা হচ্ছে পজিটিভলি চার্জ হতে পারে আর একটা হচ্ছে নেগেটিভলি চার্জ হতে পারে। এখন এটাকেই দুটো আলাদা নামে এখানে এক্সপ্রেস করা হয়েছে, যেমন তড়িৎ বিভবের প্রকারভেদ বলে এটাকে মেনশন করা হয়েছে। তো কি কি অবস্থা হবে তড়িৎ অবস্থাটা, একটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত অবস্থা বা ধনাত্মক বিভব,
সেটাকে বলা হচ্ছে কি উচ্চ বিভব। আর একটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত অবস্থায়, যেটাকে আমরা বলবো ঋণাত্মক বিভব, সেটাকে আর একটা নামে বলা হচ্ছে নিম্ন বিভব। তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ বিভব আর এখানে হচ্ছে নিম্ন বিভব, এই দুটো মেনশন করা হয়েছে। এখন এই যে তড়িৎ বিভব আর এখানে হচ্ছে কি দুটো বিভবের মধ্যে পার্থক্য আছে, তাই না? এখানে একরকম ভাবে চার্জ কন্ডিশন আছে, এখানে একরকম চার্জ কন্ডিশন আছে। তো এদের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলবো কি বিভব প্রভেদ। তার মানে দুটো ভিন্ন বস্তুর বা বিন্দুর বিভবের যে পার্থক্য সেটাকে ওই বস্তু বা বিন্দু দুটোর মধ্যে বিভব প্রভেদ বলা হচ্ছে। এখন আমরা এই যে বিভব প্রভেদের কথা বলছি বা এখানে উচ্চ বিভব বা নিম্ন বিভব দুটো স্টেটের কথা বলছি, এটাকে আরো ইজিলি বুঝতে পারবো যদি আমরা জলতলের সঙ্গে বা জলতলের উচ্চতার সঙ্গে এটাকে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করি। কারণ আমরা আগে জল আর জলের সমোচ্চশীলতা ধর্মের ব্যাপারে পড়েছি। জল সবসময় কি হয়, যদি আমরা দুটো আলাদা ট্যাঙ্কের মধ্যে জলকে নিই, বিভিন্ন উচ্চতার জল নিই এবং সেই দুটো ট্যাঙ্ককে যদি একটা পাইপের সাথে নিচের দিকে কানেক্ট করে রাখি, তাহলে কি হবে, আপার লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে জলটা ফ্লো হতে থাকবে। এবং এটা কতক্ষণ ফ্লো হবে, যতক্ষণ না দুটো সাইডেই একদম নিম্ন পয়েন্টে জলের চাপটা সমান হচ্ছে, অর্থাৎ জলের সমোচ্চশীলতা ধর্ম এখানেই ওটা কাজ করছে। ঠিক তেমনি এখানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেও কিন্তু আধানের প্রবাহ হতে থাকবে। কতক্ষণ ধরে সেই প্রবাহ হবে, যতক্ষণ না দুটো প্রান্তেই বিভবের যে পার্থক্যটা শূন্য না হচ্ছে। অর্থাৎ দুই প্রান্তের বিভব যখনই সমান হয়ে যাবে তখন কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আধানের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। ঠিক যেমন এখানে দুই প্রান্তের উচ্চতায় যেই সমান হয়ে যাবে তখন উচ্চ তল থেকে নিম্ন তলের দিকে জলের প্রবাহটা এখানে বন্ধ হয়ে যাবে। তাহলে দুটো তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সংযোগ ঘটালে তড়িতের প্রবাহ বস্তু দুটোর মোট তড়িতের পরিমাণের উপরে নির্ভর করছে না, এটা নির্ভর করছে কি না বস্তু দুটোর বিভবের যে পার্থক্য সেটার উপরে। বস্তুটাতে কতটা তড়িৎ আছে সেটার উপর নয়। যদি এই দুটোর বিভবের ডিফারেন্সটা বেশি হয় তখনই কিন্তু তড়িৎ প্রবাহটা কার্যকরী হবে। দুটো ধাতুর পাত একটা অপরিবাহী স্ট্যান্ড দিয়ে দাঁড় করানো আছে। পাত দুটো পরস্পরের থেকে কিছুটা দূরে রাখা হয়েছে। তো এখানে দুটো ধাতুর পাত নেওয়া হয়েছে, এটা একটা অপরিবাহী স্ট্যান্ড দিয়ে যুক্ত করে দাঁড় করানো আছে এবং তাদের মধ্যে কিছুটা গ্যাপ এখানে রাখা হয়েছে। একটা ড্রাই সেলের দু প্রান্তের সঙ্গে পরিবাহী তার দিয়ে পাত দুটোকে যুক্ত করা হয়েছে। একটা ড্রাই সেল নেওয়া হয়েছে, এখানে ড্রাই সেলের দু প্রান্তের সঙ্গে এখানে এই পজিটিভ টার্মিনালের সঙ্গে এ প্রান্তটাকে তার দিয়ে যোগ করা হয়েছে আর এখানে নেগেটিভ টার্মিনালের সঙ্গে বি পাতটাকে যোগ করা হয়েছে। এবার দু প্রান্তে পরিবাহী তার লাগানো আছে এমন একটা বাল্ব পাত দুটোকে জুড়ে দেওয়া হলো। এবার একটা বাল্ব নেওয়া হয়েছে যার দু প্রান্তে পরিবাহী তার লাগানো আছে, একটা তারকে এ পাতের সঙ্গে আর একটা তারকে বি পাতের সাথে কানেক্ট করে দেওয়া হলো। কি দেখতে পাবো আমরা, দেখবো যে বাল্বটা এখানে জ্বলছে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন বা কি সিদ্ধান্তে আসতে পারছি, পাথ দুটো ড্রাই সেলের দু প্রান্তের সাথে যুক্ত হওয়াতে এই যে পাথ দুটো পাথ ড্রাই সেলের দুটো প্রান্তের সাথে যোগ হয়েছে, এটা এ প্রান্তে এটা এই প্রান্তে যোগ হয়েছে, মানে এ প্রান্তটা পজিটিভ আর বি প্রান্তটা নেগেটিভ প্রান্তের সাথে যোগ করা হয়েছে। তাই পাথ দুটোর মধ্যে বিভব পার্থক্য চলে এসছে। তার মানে পজিটিভ প্রান্তের সঙ্গে এ কানেক্ট হওয়ায় এখানে পজিটিভ আধানের সমাবেশ ঘটেছে আর নেগেটিভ প্রান্তের সঙ্গে বি পাতটা যোগ করায় এখানে নেগেটিভ আধানের সমাবেশ হয়েছে। তার মানে এ পাত আর বি পাত এদের মধ্যে কি হয়ে গেল, একটা বিভবের পার্থক্য সৃষ্টি হলো। দুটোতে একটাতে উচ্চ বিভব একটাই নিম্ন বিভব আছে, তো এই উচ্চ আর নিম্ন বিভবের মধ্যে যে পার্থক্য সেটাই কি করছে না, এই যে এখানে একটা সার্কিট তৈরি করা হয়েছে তার মধ্যে তড়িৎ চালনা করার জন্য দায়ী, মানে এখানে ইলেকট্রনের ফ্লো আর এদিক দিয়ে ধনাত্মক আধানের ফ্লোগুলো এইদিকে হতে এটা ড্রাইভ করছে। এই বিভব পার্থক্য থাকার জন্য বাল্বের মধ্যে তড়িৎ প্রবাহ হয় এবং আলোটা জ্বলে উঠছে। কি বলছে, দুটো ধাতব পাতকে পরস্পরের থেকে কিছুটা দূরে রাখা হয়েছে। একটা ড্রাই সেলের দু প্রান্তের সঙ্গে পরিবাহী তার দুটো যুক্ত করা হলো। দুটো পাতকে পরস্পর থেকে একটু দূরে রাখা হয়েছে
একটা ড্রাই সেলের দু প্রান্তের সঙ্গে পরিবাহী তার দুটোকে যুক্ত করা হলো। একটা ড্রাই সেলের দু প্রান্তের সঙ্গে পরিবাহী তারগুলোকে এভাবে যুক্ত করা হয়েছে। আগের পরীক্ষার মতোই করা হয়েছে, কিন্তু এই পরীক্ষাটাতে কোনো বাল্ব ইউজ করা হয়নি। তার মানে আলাদা করে এখানে কোনো তার বার করে কোনো বাল্বকে এখানে আলাদা করে আর লাগানো হয়নি। তাহলে যদি আমরা জাস্ট এই কন্ডিশনে এটাকে রেখে দিই, তাহলে এবার আমরা কি দেখব? খুব সামান্য তড়িৎ প্রবাহ হবে প্রথমত, যা খুব সূক্ষ্ম যন্ত্রের দ্বারা পরিমাপ করা যায়। এ পাথ আর বি পাথ যথাক্রমে ড্রাই সেলের পজিটিভ আর নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তো এ পাথটা কি? এ পাথটা হচ্ছে এই যে ড্রাই সেল এর পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা আছে, আর বি পাথটা ড্রাই সেলের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা আছে। তাহলে এ পাথটা কি হবে? পজিটিভ, আর বি পাথটা নেগেটিভ আধানগ্রস্ত হবে, অর্থাৎ এ পাথটা হবে উচ্চ বিভব আর বি পাথটা হবে এখানে নিম্ন বিভব। দুটো পাতের মধ্যে থাকা বায়ুতে উপস্থিত তড়িৎগ্রস্ত কণাগুলো দুটো পাতের মধ্যে থাকা এই দুটো পাতের মধ্যে যে গ্যাপটা আছে সেখানে কি আছে? এখানে বায়ু উপস্থিত আছে। তো এই বায়ুর মধ্যে উপস্থিত তড়িৎগ্রস্ত যে কণাগুলো, এবার বায়ুর মধ্যেও কিছু কণা এমন থাকবে যেগুলো আশেপাশের এই আধানগুলোর আবেশে থেকে কিছুটা তড়িৎগ্রস্ত হয়ে যাবে। তড়িৎগ্রস্ত কণাগুলো বিপরীত আধান বিশিষ্ট পাতের দিকে আকৃষ্ট হয়। এবার এখানে যে তড়িৎগ্রস্ত কণাগুলো সেগুলো কি হচ্ছে? বিপরীত আধান বিশিষ্ট পাতগুলোর ক্ষেত্রে আকৃষ্ট হবে। ঠিক আছে, তো এইভাবে বিপরীত আধানগুলো পাতগুলোর দিকে যাবে, বিপরীত আধান বিশিষ্ট পাতগুলোর দিকে, অর্থাৎ নেগেটিভ কিছু আধান এই ধনাত্মক পাতের দিকে চলে যাবে আর এই ধনাত্মক কিছু আধান নেগেটিভ পাতটার দিকে চলে আসবে। এই জন্য সামান্য তড়িৎ প্রবাহ হয়। এখানে একটা মৃদু তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, যেটা খুবই সূক্ষ্ম যন্ত্র ছাড়া সেটাকে আমরা ধরতে পারবো না। এখন যদি পাত দুটো থেকে আমরা এই ড্রাই সেলটাকে খুলে নিই, তাহলে কি হবে? কি পাত দুটোর মাঝে বিভব পার্থক্য থাকবে? এটা কোয়েশ্চেন করছে। তাহলে পাত দুটোর মাঝে বিভব পার্থক্য কিছুক্ষণ থাকবে। আমরা যদি ড্রাই সেলের এই কানেকশনটা বিচ্ছিন্ন করে দিই এখানে, তবুও কিন্তু পাত দুটোর মধ্যে কিছুক্ষণের জন্য বিভব পার্থক্য থাকবে। তবে মাঝের বায়ুর আয়নগুলো তড়িৎ প্রবাহের জন্য বেশ কিছুক্ষণ পর পাত দুটো একেবারেই আধানহীন হয়ে যাবে। এবার যেহেতু মাঝখানে বায়ুটা কিছুটা তড়িৎ প্রবাহে হেল্প করছে, তাই কি হচ্ছে না, এই আধানগুলো পাতের আধানগুলো যখনই প্রশমিত হয়ে যাবে বিপরীত আধান দিয়ে, তখন কিন্তু তারপরে আর তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ একটা সময় পরে কিন্তু এই বিভব পার্থক্যটা এমনিতেই শূন্য হয়ে যাবে, তখন আর তড়িৎ প্রবাহ হবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে প্রাকৃতিক তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝবো? না, বায়ুমণ্ডলে ভাসমান আধানযুক্ত সূক্ষ্ম ধূলিকণা, মানে আমাদের ভূপৃষ্ঠের ওপরে যে বায়ুমণ্ডল আছে সেখানে অনেক ধূলিকণা, ঠিক আছে, তারপর জলকণা বা জলীয় বাষ্পের কণা এগুলো ভেসে বেড়াচ্ছে। সেগুলো আবার অনেক সময় কি হয়? আধানযুক্ত হয়। তার মানে বাতাসের মধ্যেও এরকম আহিত কণাও ঘুরে বেড়াচ্ছে, যেগুলো কি না এই ধূলিকণা বা জলীয় বাষ্পের কণা এগুলোর উপরে আশ্রয় করে এই ধূলিকণা জলীয় বাষ্পের কণাগুলোকে অনেক সময় আয়নিত করে দিয়ে আয়নিত অবস্থায় ধূলিকণা জলীয় বাষ্পের কণাগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এবং এগুলো অবিরাম নিম্নমুখী প্রবাহের ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর মধ্যে দিয়ে সারাক্ষণই যে ক্ষীণ তড়িৎ প্রবাহ হয় তাকে প্রাকৃতিক তড়িৎ প্রবাহ বলা হচ্ছে। যেহেতু এরা আধানযুক্ত, তাই এদের প্রবাহটা একটা তড়িৎ প্রবাহের মতো আমরা কনসিডার করি, তাই এদের প্রবাহটাকে আমরা তখন প্রাকৃতিক তড়িৎ প্রবাহ হিসেবে কনসিডার করছি। প্রাকৃতিক তড়িৎ প্রবাহের মান কত হয়? না, একটা 100 ওয়াটের বাল্ব জ্বালালে যত তড়িৎ প্রবাহ হয় তার থেকে প্রায় 4000 গুণ বেশি, দ্যাট মিন্স 4 লাখ ওয়াট। প্রাকৃতিক তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণ কি? না, আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে 50 কিলোমিটার গ্যাপ, এর মধ্যে প্রায় বিভব পার্থক্য কত হয়? না, 40,000 ভোল্ট। এই বিভব পার্থক্যের জন্য আধানযুক্ত সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন আয়ন এগুলো কি হচ্ছে? অবিরাম চলাচল করে, ফলে প্রাকৃতিক তড়িৎ প্রবাহটা হয়। অর্থাৎ তো প্রাকৃতিক তড়িৎ প্রবাহের মেন কারণ সবসময় বিভব পার্থক্য, কিন্তু প্রকৃতিতে যে বিভব পার্থক্য সেটা কত? 40,000 ভোল্ট, মানে বিভব পার্থক্যটার মান অনেক হাই। এই কারণে প্রাকৃতিক তড়িৎ প্রবাহটা অনবরত হতে থাকছে। বায়ুমণ্ডলে সর্বদা প্রাকৃতিক তড়িৎ প্রবাহ হওয়া সত্ত্বেও পৃথিবীতে প্রাকৃতিক বিভব পার্থক্যটা বজায় থাকছে কিভাবে? প্রাকৃতিক তড়িৎ প্রবাহ তো অনবরত হয়ে যাচ্ছে, তাহলে যে বিভব পার্থক্য সেটা তাহলে কিভাবে মেনটেন হচ্ছে? কারণ প্রাকৃতিক তড়িৎ প্রবাহ যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে একসময় নিশ্চয়ই বিভব পার্থক্যটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল। যেমন আমরা বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে দেখছিলাম যে আমরা ব্যাটারি সেল ইউজ করছিলাম, সেখানে কি হচ্ছে?
তড়িৎ প্রবাহ হওয়ার পরে একটা সময় পরে নিশ্চয়ই সেই বিভব পার্থক্য শেষ হয়ে যাওয়ার পরে ব্যাটারি সেলটার কাজ শেষ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কিভাবে আকাশ আর মাটির মধ্যে বিভব পার্থক্য বজায় থাকছে, তার জন্য প্রত্যেক বছরই কিন্তু বৃষ্টি হয়, বজ্রপাত হচ্ছে, অর্থাৎ বিভব পার্থক্যটার জন্য এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো প্রাকৃতিক তড়িৎ প্রবাহের জন্য প্রাকৃতিক বিভব পার্থক্য কমে যায়, এটা ঠিক, কিন্তু পুরোপুরি শূন্য হয়ে যায় না। কিন্তু বজ্রপাত সর্বদা ঊর্ধ্বাকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখছে। তার মানে এখানে বজ্রপাতটাই কিন্তু এই বিভব পার্থক্যের রোলটাকে প্লে করছে, মেনটেন করার। বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠের ঋণাত্মক তড়িতে এবং ওপরের আকাশ ধনাত্মক আধানে আহিত হয়। বজ্রপাতের সময় কি হচ্ছে না, বজ্রপাতে অ্যাকচুয়ালি মেঘের যে নেগেটিভ যে আয়নগুলো সেগুলো নিচের দিকে থাকে আকাশে মেঘের, আর এদের আবেশে মাটিতে কি হচ্ছে, পজিটিভ আধানের সৃষ্টি হয়। এখন এই নেগেটিভ আর পজিটিভ এই যে আধান, এদের মধ্যে মিনিমাম 50 কিলোমিটারের যে গ্যাপ আছে, সেখানে কি হচ্ছে, আধানের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে এদের বিভব পার্থক্যটার মানটা অনেক বেড়ে যাচ্ছে। এবার বিভব পার্থক্যের মানের সীমাটা যখন অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, আকাশ থেকে এই যে ঋণাত্মক আধানের কণাগুলো ডাইরেক্ট বায়ু মাধ্যমেই বজ্রপাতের আকারে তড়িৎ প্রবাহ করে ফেলছে। তো এখানে যখনই বজ্রপাত আকারে এখানে নেমে আসছে, তখন এখানে কি হচ্ছে, এই ভূপৃষ্ঠের তড়িৎ ক্ষরণ হয়ে যাচ্ছে। এইভাবে কি হচ্ছে না, প্রাকৃতিক যে বিভব পার্থক্য সেটা আবার কিছুটা কমে যাচ্ছে। তারপরে আবার এই যে ওপরে থাকা ধনাত্মক আধান, সেগুলোর জন্য আবার কি হচ্ছে না, এই আশেপাশের মেঘের আশেপাশের বায়ুতে আবার ঋণাত্মক আধানের সঞ্চার হচ্ছে। সেগুলো আবার কি হবে না, এই ধনাত্মক আধানের আকর্ষণের ফলে আবার এখানটায় ওরা জমা হবে, অর্থাৎ এখানে ঋণাত্মক বিভব বা নিম্ন বিভবের মান বাড়তে থাকবে। এবার এই নিম্ন বিভবের আবেশে কি হবে না, এই ভূপৃষ্ঠের কাছাকাছি আবার ধনাত্মক বিভবের মান বা উচ্চ বিভবের মানটা বাড়তে থাকবে, যার ফলে একটা সময় পরে আবার কি হবে, ভূপৃষ্ঠ আর আকাশের মধ্যে বিভব পার্থক্যটা অনেক বেশি হয়ে যাবে, যার ফলে পুনরায় আবার বজ্রপাত এখানে ঘটতে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পরে। তো এইভাবেই কি হচ্ছে না, প্রাকৃতিক তড়িৎ প্রবাহটা বায়ুমণ্ডলে সর্বদাই হওয়া সত্ত্বেও বিভব পার্থক্যটা বজায় থাকছে, এবং এই বিভব পার্থক্যটা বজায় থাকছে বলে বজ্রপাতকে অনেক সময় প্রাকৃতিক তড়িৎ কোষও বলা হয়। তাহলে বজ্রপাতকে যদি আমরা ডিফাইন করি, ডেফিনেশন বা সংজ্ঞা দিই, তাহলে কিভাবে বলবো না, বজ্রপাত অবভিয়াসলি একটা প্রাকৃতিক অবস্থা, এটা প্রাকৃতিকভাবে ঘটছে, যেখানে কি হচ্ছে না, আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্যর একটা কন্ডিশন তো এটাকে ঘটাচ্ছে, বজ্রপাতটাকে। ঊর্ধ্বাকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখছে। তো প্রাকৃতিক অবস্থায় যেটা ঊর্ধ্বাকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে, মেঘ আর মাটির বিভব পার্থক্য যখন খুব বেশি হয়ে যায়, তখন অত্যন্ত বড় স্ফুলিঙ্গ আকারে ঋণাত্মক তড়িৎ আধান মেঘ থেকে মাটিতে চলে আসছে। তাহলে এখানে মেঘ থেকে মাটিতে কি হচ্ছে, ঋণাত্মক তড়িৎ আধান আসছে, তখনই আসছে যখন এখানে এখানকার নিম্ন বিভব আর এখানকার উচ্চ বিভবের মধ্যে পার্থক্যটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন ওপর থেকে ঋণাত্মক আধানগুলো বজ্রপাত আকারে বায়ুর মাধ্যমেই প্রবাহিত হয়ে চলে আসছে, এইভাবে বজ্রপাত ঘটছে। বজ্রনাদ কাকে বলবো? বজ্রপাতের সময় আশেপাশের বায়ু অত্যন্ত গরম হয়ে যায়। ঠিক আছে, যখন বজ্রপাত হচ্ছে তখন কি হচ্ছে, এখানে দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে, তখন প্রচুর পরিমাণে ইলেকট্রনের স্রোত একবারে কি হচ্ছে না, আকাশ থেকে বায়ু মাধ্যমে ডাইরেক্ট এখানে চলে আসছে। এবার বায়ু মাধ্যমে যখন ইলেকট্রনের স্রোত আসছে, তখন বায়ু মাধ্যমকে উত্তপ্ত করছে প্রচণ্ডভাবে। এবার এই যে হঠাৎ উত্তপ্ত করার জন্য কি হচ্ছে, এখানকার যে বায়ু, তার আয়তনটা উত্তপ্ত হওয়ার জন্য প্রচণ্ড বেড়ে যাচ্ছে। এই যে হঠাৎ বায়ুর আয়তনটা বেড়ে গেল, এর ফলে কি হচ্ছে, বায়ুতে প্রবল কম্পন সৃষ্টি হয়। এবার এই যে বায়ুতে প্রবল কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হলো, সেই প্রবল কম্পন বা ভাইব্রেশনের জন্য কি হচ্ছে না, এখানে বায়ুর এই কম্পনটাই বজ্রপাতের সময় প্রচণ্ড শব্দ আকারে প্রকাশ পাচ্ছে। তার মানে এই কম্পনটা তখন শব্দ শক্তি সৃষ্টি করছে। এই কারণেই যখন বজ্রপাত হয়, সেই সময় প্রচণ্ড জোরে আমরা শব্দ শুনতে পাই, যেটাকে আমরা বলছি কি, বজ্রনাদ। কোনো স্থানে বজ্রপাত একটা কদাচিৎ ঘটনা হলেও বজ্রপাতের ফলে আকাশ ও পৃথিবীর মধ্যে বিভব পার্থক্য বজায় থাকছে কিভাবে না, যখন বৃষ্টিপাত হয় বা বজ্রপাত হচ্ছে, তখন এরকম তো হয় না যে গোটা পৃথিবীর আকাশ জুড়ে হচ্ছে, সেটা পার্টিকুলারলি কোনো একটা অঞ্চলে ওই মুহূর্তে বজ্রপাতটা হয়। তো রোজ কোথাও একটা স্থানে বজ্রপাত
হয় না। এটাও ঠিক যে ডেলি কোনো একটা পার্টিকুলার জায়গাতেই যে বজ্রপাত হবে আর অন্য কোনো জায়গায় হবে না, সেরকমও হয় না। কিন্তু মানে একটা দেশের বিভিন্ন প্রান্তে বজ্রপাত হতে পারে বিভিন্ন সময়, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত বজ্রপাত হয়ে চলেছে। তাহলে আমরা যদি পৃথিবীকে কনসিডার করি, তাহলে হতে পারে যে এই জায়গাটাতে বজ্রপাত হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে বজ্রপাত হচ্ছে না, বা এই জায়গাটায় বজ্রপাত হচ্ছে না। এই জায়গাটাতে বজ্রপাত হওয়ার পরে কিছুদিন পরে হয়তো দেখা গেল এই অঞ্চলটাতে বজ্রপাত হচ্ছে, কিন্তু এই অঞ্চলটাতে বজ্রপাত হচ্ছে না। কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও বজ্রপাত প্রতিনিয়ত হয়ে চলেছে। হয়তো এই জায়গাটায় হচ্ছে, এই জায়গাটায় হচ্ছে না, বা এই জায়গাটায় হচ্ছে, এই জায়গাটায় হচ্ছে না। এরকমভাবে প্রতিনিয়তই বজ্রপাতটা পৃথিবীতে হয়ে চলেছে। ফলে আকাশ আর পৃথিবীর মধ্যে যে বিভব পার্থক্য, সেটা কিন্তু বজায় থাকছে। ঝড়ের মেঘের উচ্চতা 12 থেকে 13 কিলোমিটার বা তার চেয়েও বেশি হয়। কেন না, বায়ুমণ্ডলে ওপরের দিকে বায়ুর উষ্ণতা এবং চাপ দুটোই কম থাকে, ঠিক আছে। যত উচ্চতা বাড়ে উষ্ণতাটাও কমতে থাকে, আবার বায়ুর চাপটাও কমতে থাকছে, যার ফলে কি হচ্ছে, জলীয় বাষ্প ভরা বায়ু ওপরের দিকে যত উঠছে তত ঠান্ডা হতে থাকে। এবার জলীয় বাষ্পযুক্ত বায়ু যখন ওপরের দিকে উঠবে, ঠান্ডা হতে থাকবে, তখন কি হবে না, বায়ুর আয়তনটাও কমে যাবে, যার ফলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাও তখন কমতে থাকবে। ফলে জলীয় বাষ্প জমে জলকণা তৈরি করতে লাগে, এবং বায়ু জমে জল হলে লিনতাপ বেরিয়ে আসছে। এবার জলীয় বাষ্প অবস্থায় যখন থাকছে তখন কি হচ্ছে, তখন লিনতাপ থাকছে। লিনতাপের ব্যাপারে আমরা আগের ক্লাসে পড়েছি। লিনতাপ কি না, সাপোজ এখানে বরফ আছে, এখানে জল আছে, আর এখানে জলীয় বাষ্প আছে। এখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ, আর এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল। এখন যদি আমাদের বরফ থেকে এটাকে জলে পরিণত করতে হয়, তাহলে কি হবে না, এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, বাট এখানটাতে প্রযুক্ত তাপের কিন্তু একটা রোল থাকছে। সেটা হচ্ছে কি, 1 গ্রাম বরফে যদি আমরা 80 ক্যালোরি তাপ দিই, তখন সেটা হয়ে যাবে কি 1 গ্রাম জলে পরিণত হবে। আবার যদি আমরা 1 গ্রাম জল থেকে 1 গ্রাম জলীয় বাষ্প বানাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব না, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এক্ষেত্রে আমরা যদি 537 ক্যালোরি তাপ দিই, তাহলে সেটা কি হবে না, 537 ক্যালোরি তাপ দিলে 100 ডিগ্রির জলটা 100 ডিগ্রির জলীয় বাষ্পতে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে এই যে তাপটা দেওয়া হচ্ছে, সেই তাপটা কি করছে না, ওই পদার্থটার জাস্ট অবস্থার পরিবর্তন করছে, কিন্তু উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। জাস্ট এখানে এই তাপটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের ক্ষেত্রে কেবল অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, কিন্তু উষ্ণতার কোনো রকম পরিবর্তন এখানে কিন্তু হচ্ছে না। উষ্ণতাটা আগেও যা ছিল সেম থাকছে। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের যে তাপ, এই তাপটাকে বলা হয় কি, লিন তাপ। বায়ু জমে যখন জল হচ্ছে, তখন এখানে লিন তাপটাই বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ বায়ুর জলীয় বাষ্প যেটা আছে, সেটা যখন জলে পরিণত হচ্ছে, তখন কি হবে, যখন জল এই লিনতাপ গ্রহণ করছে, তখন সেটা জলীয় বাষ্পে চেঞ্জ হচ্ছে। তার মানে জলীয় বাষ্প থেকে যখন জল হবে, তখন এই লিনতাপটাকে কি করবে, জলীয় বাষ্পটা ত্যাগ করে দেবে, তবেই গিয়ে সেটা জল এই অবস্থায় পরিণত হবে। আর উষ্ণতাটা দুটো কন্ডিশনেই সেম থাকবে। লিনতাপের প্রভাবে বাষ্প ও আশেপাশের জলকণা ভরা বায়ু আশেপাশের বায়ুর তুলনায় গরম এবং হালকা থাকছে। যে লিনতাপটা ত্যাগ করছে, এটা কি হবে না, বাষ্প আর আশেপাশের যে জলকণা যুক্ত বায়ু তারা গ্রহণ করবে। এবার তারা সেই লিনতাপটা গ্রহণ করলে এরা উত্তপ্ত হয়ে গেলে এরা গরম আর হালকা হয়ে যাবে। এই জন্যই এই বায়ুটা কি হচ্ছে না, যেটা এতক্ষণে জলকণায় জমে বায়ুতে মেঘ তৈরি হয়ে গেছে, সেটা আরও হালকা হয়ে আরও উপরে উঠতে থাকে। তাই ঝড়ের মেঘের যে উচ্চতা, সেটা 12 থেকে 13 কিলোমিটার বা তার থেকেও বেশিতে এক্সিস্ট করছে। তাহলে এই যে বিভিন্ন রকমের মেঘ হয়, তার মধ্যে ঝড়ের যে মেঘ, সেইগুলোর উচ্চতা প্রায় এই রিজিয়নটাতে কিন্তু ঝড়ের মেঘগুলো থাকছে, ঠিক আছে। অর্থাৎ এই যে মেঘগুলো, যারা 12 কিলোমিটারের নিচের হাইটে আছে, তারা কিন্তু ঝড়ের মেঘ নয়, কিন্তু তার ওপরে যে হাইটে থাকছে, সেগুলো হচ্ছে ঝড়ের মেঘ হিসেবে কনসিডার করা হয়। ভূপৃষ্ঠে ঝড় বৃষ্টি কিভাবে শুরু হয়?
সূর্যের তাপে ভূপৃষ্ঠের কোনো বিস্তৃত অঞ্চলে জলীয় বাষ্প ভরা বায়ু ওপরের দিকে উঠতে থাকে। আশেপাশের অঞ্চল থেকেও বায়ু ওই অঞ্চলের দিকে ছুটে আসে। ভূপৃষ্ঠের মধ্যে যত জলীয় উৎস আছে, জলের উৎস আছে, সেই উৎসগুলো থেকে কি হচ্ছে না, সূর্যের আলোর তাপের জন্য এখান থেকে বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্পগুলো ওপরের দিকে উঠতে থাকে এবং এরা ধীরে ধীরে কি হচ্ছে, ওপরের দিকে যত উঠছে, এবার উচ্চতা বাড়লে কি হয়, উষ্ণতাটাও কমতে থাকে, আবার চাপটাও কমতে থাকে। তো জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে ওপরে বায়ুর উষ্ণতা এবং চাপ অপেক্ষাকৃত কম হচ্ছে, তাই জলীয় বাষ্প ভরা বায়ু ওপরের দিকে উঠে তখন হয়ে যাচ্ছে কি শীতল। তাহলে যত উপরে উঠছে এবার ধীরে ধীরে উষ্ণতাটাও কমছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার ধীরে ধীরে 28, 17, 8 ডিগ্রি, 0, 80 ডিগ্রি, তার মানে যত 1500 থেকে 3000, 4500, 6000 মিটার অবধি যাচ্ছে, তত উষ্ণতাটা কিন্তু এবার 0 থেকে নেগেটিভ, মানে টেম্পারেচারটা পজিটিভ থেকে নেগেটিভ দিকে শিফট হয়ে যাচ্ছে। জলীয় বাষ্পপূর্ণ বায়ুটাও এবার ধীরে ধীরে আরও সংকুচিত হতে থাকবে এবং জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটাও কমতে থাকবে। বাষ্পটা জমে যখন জল হচ্ছে তখন কি হচ্ছে, লিন তাপ বেরিয়ে যাচ্ছে। সেই লিন তাপটা কি করছে না, এই লিন তাপের প্রভাবে আশেপাশের যে বাষ্প জলকণাপূর্ণ বায়ু আছে, সেই জলকণাপূর্ণ বায়ুগুলো আশেপাশের বায়ুর তুলনায় আরও গরম আর হালকা হয়ে আরও উপরের দিকে উঠতে থাকছে। এক সময় জলকণাগুলো এত ভারী হয়ে যাচ্ছে যে বায়ুমণ্ডলে আর ভেসে থাকতে পারছে না। তো এই যে এখানে জলকণাপূর্ণ বায়ুগুলো ধীরে ধীরে উপরে উঠতে থাকার পরে এখানে ঘনীভূত হচ্ছে, এখান থেকে লিন তাপ ত্যাগ করছে, দিয়ে আশেপাশের বায়ুগুলো আরও হালকা হয়ে যাচ্ছে। বাট জলকণাপূর্ণ বায়ুগুলো এবার ধীরে ধীরে কী হচ্ছে, আরও ভারী হয়ে যাচ্ছে। এবার এইভাবে ভারী হওয়ার ফলে কী হচ্ছে না, বায়ুমণ্ডলে আর ভেসে থাকতে পারছে না এবং মাধ্যাকর্ষণের প্রভাবে তখন এরা নিচে নামতে থাকছে। বায়ুর ঊর্ধ্বমুখী গতিও কিন্তু জলকণাগুলোকে তখন আর নিচে পড়াতে আটকাতে পারছে না। তার মানে যে বায়ুটা ধীরে ধীরে ওপরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমার জন্য আরও ওপরে উঠতে পারছিল, সেই বায়ুটা ওপরে উঠলেও কিন্তু ওপরের যে ভারী ঘনীভূত জলীয় বাষ্প সেটাকে আর ধরে রাখতে পারছে না এবং এই অবস্থায় ঝড়ের মেঘের গঠনটাও সম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ 12 থেকে 13 কিলোমিটার বা তার থেকে একটু ওপরে গিয়ে এখানে ঝড়ের মেঘগুলো এই যে গঠিত হয়ে যাচ্ছে, তারা তখন কি হচ্ছে, যেখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেই জায়গাটাতে একটা সময় পরে হঠাৎ নিচের দিকে নামতে শুরু করছে। এর ফলে ভূপৃষ্ঠে তখন বৃষ্টি শুরু হচ্ছে। লিন তাপের কনসেপ্ট আমরা একটু আগেই ডিসকাস করলাম। তো লিন তাপের ডেফিনেশন বলতে হলে আমরা কি বলবো, প্রমাণ চাপে একক ভরে কোনো পদার্থ যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে অন্য অবস্থায় রূপান্তরিত হচ্ছে। তো কিন্তু অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তনের হচ্ছে না, সেই তাপটাকে আমরা বলছি লিন তাপ বা ল্যাটেন্ট হিট। অর্থাৎ অবস্থার পরিবর্তন হবে কিন্তু উষ্ণতাটা যা ছিল সেম থাকবে। মেঘের নিচের দিক ঋণাত্মক তড়িৎগ্রস্ত এবং ওপরের দিক ধনাত্মক তড়িৎগ্রস্ত হবার কারণ কি? বায়ুতে উপস্থিত বিভিন্ন ধরনের আহিত কণা জলকণার গায়ে জমে জলকণাগুলোকে তড়িৎগ্রস্ত করে। আমরা আগে পড়েছি যে কি জলকণাগুলো বা যে জলীয় বাষ্প থাকছে বা ধূলিকণা থাকছে সেগুলোতে বিভিন্ন আয়ন বা আধানগুলো আশ্রয় নিয়ে তাদেরকেও জলকণা ধূলিকণাগুলোকেও আহিত করছে। যে জলকণাগুলো নিচের দিকে নামছে সেগুলোতে সাধারণত ঋণাত্মক আধান জমা হয়। এখন নিচের দিকে ঋণাত্মক আধান কেন থাকছে সেটার সবথেকে সিম্পল এক্সপ্লেনেশন হচ্ছে যে ঋণাত্মক আধান কখন তৈরি হবে, যখন এক্সট্রা ইলেকট্রনগুলো বাইরে থেকে কক্ষপথগুলোতে যোগ হবে। কোনো একটা পরমাণু কক্ষপথে যদি এক্সট্রা ইলেকট্রন বাইরে থেকে আসে তখন কি হয়ে যাবে, ইলেকট্রনগুলোর যে ভর সেটাও তো ওই পরমাণুটার বা আয়নটার ভরের মধ্যে কাউন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছুটা ভর বাড়বে এক্সট্রা ইলেকট্রন আসার জন্য। তার মানে যে ধনাত্মক যে আধানগুলো, ধনাত্মক আধানে কি হয় না, ধনাত্মক আধানে ইলেকট্রনগুলো বেরিয়ে যায়, তার জন্য এখানে ভেতরের প্রোটনের আধিপত্যের জন্য ধনাত্মক আধান হয়। তার মানে ধনাত্মক আধানে ইলেকট্রন কম থাকার জন্য তার ওজনটা একটু কম হবে, তাই সেটা হালকা বলে ওপরের দিকে একটু থাকছে, ভাসতে পারছে। বাট যেগুলো নেগেটিভ আধান সেগুলো কি হচ্ছে, ইলেকট্রন বেশি থাকার জন্য তাদের ওজনটা একটু বেশি হচ্ছে, ভরটা বেশি হবে, যার জন্য একটু নিচের দিকে ওরা থাকছে। এর জন্য মেঘের নিচের দিকটা সাধারণত ঋণাত্মক তড়িৎগ্রস্ত এবং ওপরের দিকটা সাধারণত ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়।
ভূপৃষ্ঠ আর আকাশের মধ্যে তো বিভব পার্থক্য আছে, সেটার পরিমাণটা কত সেটা আমরা আগে বলেছি। তাই বিভিন্ন যে আধানগুলো মেঘের মধ্যে দুটো আলাদা আলাদা অঞ্চলে সেগুলো জমা হচ্ছে। ইনফ্যাক্ট কি হয় না, এই যে মেঘের মধ্যে থাকা যে দুটো বিপরীত আধান, অনেক সময় এদের মধ্যেও বিভব পার্থক্য সৃষ্টি হওয়ার জন্য দুটো মেঘের স্তরের মধ্যেও অনেক সময় বজ্রপাত কিন্তু দেখা যায়। বজ্রপাত কিভাবে ঘটে? সাধারণ সময়ে মাটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত আর ঝড়ের মেঘের নিচের দিক ঋণাত্মক তড়িৎগ্রস্ত হওয়ায় আবেশের ফলে মাটিতে ধনাত্মক তড়িৎ জমে। তাহলে সাধারণ অবস্থায় কি হচ্ছে, মাটির ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় সাধারণ অবস্থাতে, ঝড়ের মেঘের নিচের দিকটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। এবার ঝড়ের মেঘের যে নিচের দিক সেটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হওয়ার জন্য কি হচ্ছে না, আবেশের ফলে মাটিতে তখন ধনাত্মক তড়িৎ, মানে এখানে ঋণাত্মক তড়িৎগুলো একটু দূরে সরে যায় এদের সাথে বিকর্ষণের ফলে, আর এখানে কি হচ্ছে না, ধনাত্মক যে অংশগুলো সেগুলো এখানে রিঅ্যারেঞ্জ হয়ে যায়। তো ধনাত্মক তড়িৎগুলোর রিঅ্যারেঞ্জমেন্ট এখানটাই তৈরি হচ্ছে আবেশের জন্য, কারণ আবেশের কনসেপ্ট আমরা আগে পড়ে নিয়েছি। এইভাবে তড়িৎ জমতে জমতে মেঘ আর মাটির বিভব পার্থক্যটা খুব বেশি হয়ে যায় একটা সময় পরে। তাহলে এখানটায় ঋণাত্মক তড়িৎ আর এখানে ধনাত্মক তড়িতের মধ্যে যে বিভব পার্থক্য সেটা একটা টাইম পরে অনেক বেড়ে যায়। এর ফলে ক্ষণস্থায়ী কিন্তু প্রবল তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই কারণে কি হচ্ছে, তখন মাধ্যম ছাড়াই এক নেগেটিভ তড়িৎ কণার যে স্রোত, ঠিক আছে, বা নেগেটিভ আধানের স্রোত ডাইরেক্ট বায়ুকে মাধ্যম বানিয়ে তড়িৎ স্ফুলিঙ্গের মতো মাটিতে চলে আসছে সেই বিভব পার্থক্যটাকে নিউট্রালাইজ করার জন্য। আর এই ঘটনা হওয়ার সময় কি হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়, যেটা আলোক শক্তি রূপে এভাবে প্রকাশ পায়, যেটাকে আমরা লাইটনিং বা বজ্রপাত বলছি। এবং এর জন্য কি হচ্ছে না, বায়ুটা হঠাৎ কি হয়, উত্তপ্ত হওয়ার জন্য প্রচণ্ড এক্সপ্যান্ড হয়ে যায়, যার জন্য যে একটা ভ্যাকাম বা একটা শূন্যতার সৃষ্টি হয় বায়ুর মধ্যে হঠাৎ, মানে বেড়ে যাওয়ার জন্য, সেই কারণে প্রবল কম্পনের সৃষ্টি হয়। সেই কম্পনটায় তখন কি হয় না, বজ্রনাদ মানে বিশাল শব্দ করে তখন বজ্রপাতের ঘটনাটা ঘটায়। তো এইভাবেই হচ্ছে কি না, বজ্রপাত ঘটে। বজ্রপাতের সময় আমরা কি কি সতর্কতা গ্রহণ করব না, প্রথমত দরজা জানলা এগুলো এদের সামনে দাঁড়ানো উচিত নয়। টেলিফোন, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পাইপ এগুলোতে ওই সময় হাত রাখা উচিত নয়। ল্যান্ড ফোনে কথা বলা উচিত নয়। টিভি, কম্পিউটার প্রভৃতি এগুলো খুলে রাখা উচিত। বাড়ির বাইরে খোলা জায়গায় থাকা উচিত নয় এবং বড় গাছের নিচে দাঁড়ানো উচিত নয়। আর খোলা মাঠে থাকলে সেখানে কি না, এরকমভাবে হাঁটু মুড়ে মুখ নিচু করে এভাবে বসে থাকা উচিত। কোনো বস্তু আহিত কিনা সেটা জানার উপায় কি, নিস্তড়িত কাগজের টুকরো আকর্ষণ করছে কিনা সেটা দেখতে হবে। যদি কোনো বস্তু নিস্তড়িত কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে, তাহলে আমরা কি বুঝবো না এই বস্তুটা আহিত বলেই এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। যদি সমতড়িৎ আধানে কোনো আরেকটা বস্তুকে আনলে বিকর্ষণ করে, তাহলে আমরা বুঝতে পারবো যে বস্তুটা আহিত। এই ধরনের আমরা একটা কোয়েশ্চেন আগে স্থির তড়িৎ চ্যাপ্টারটাতে পড়েছিলাম, যে বিকর্ষণই হচ্ছে তড়িৎগ্রস্ততার প্রকৃত প্রমাণ। ঠিক আছে, অর্থাৎ কোনো বস্তু আহিত কিনা তার কাছে আমরা দু রকমের তড়িৎ-আধান বিশিষ্ট পদার্থ নিয়ে এসে দেখব। যদি একটা নির্দিষ্ট তড়িৎ-আধানের পদার্থের দ্বারা ওটা বিকর্ষিত হয়, তাহলে এটা নিশ্চিত যে ওটা তড়িৎগ্রস্ত। তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যেও আমরা কোনো বস্তু আহিত কিনা সেটা আমরা জানতে পারি। তো তড়িৎবীক্ষণ যন্ত্রটা কি না, তড়িৎবীক্ষণ যন্ত্রটা হচ্ছে ইলেকট্রোস্কোপ যন্ত্র বলা হয়, যেটা হচ্ছে বাইরে একটা চাকতি থাকে, একটা পরিবাহী নল দিয়ে ভেতরে দুটো স্বর্ণপাত লাগানো থাকে। এই স্বর্ণপাত দুটো সংকুচিত অবস্থায় এরকম কাছাকাছি থাকে, কিন্তু যদি এখানে কোনো আহিত বস্তু ঠেকানো হয়, তাহলে আধানগুলো এটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে স্বর্ণপাতের কাছে এখানে ছড়িয়ে যায় আধানগুলো। এবং আধান যেহেতু একটা নির্দিষ্ট আহিত বস্তুর নির্দিষ্ট আধান থাকবে, তাই এখানে সম আধান চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই সমপাত দুটো তড়িৎদ্বারের মতো যদি কাজ করে এবং এখানে সম আধান থাকে, তাহলে সম আধানগুলোর মধ্যে বিকর্ষণের জন্য পাত দুটো বিস্ফারিত হয়ে যায়, অর্থাৎ পাত দুটোর মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যায়। তখনই যখন পাত দুটো খুলে যায়, তখনই আমরা বুঝতে পারি কি না, এই যে বস্তুটা যেটা এখানে চাকতিটা ঠেকানো হয়েছিল সেটা একটা আহিত বস্তু। বজ্র নিরোধক কি না, বজ্র নিরোধক হচ্ছে ধাতুর তৈরি একটা শক্ত সরু দণ্ড, একটা এরকম শক্ত সরু দণ্ড, যার মাথায় কয়েকটা এরকম সরু সরু ধাতব শলাকা থাকে। এটা কি হয় না, বাড়ির সব থেকে উঁচু স্থানে এরকমভাবে লাগানো থাকে এবং এই দণ্ডটার সঙ্গে একটা পাতলা তার দিয়ে
সেটা কি করা হয় না, মাটির নিচে 5 থেকে 6 ফুট অবধি একটা ধাতব পাত পুঁতে রাখা হয়, তার সাথে এই দণ্ডটাকে কানেক্ট করা হয়। এবং এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে কি না, এই যে এই পুরো সিস্টেমটা, এই দণ্ড আর এখান থেকে একটা তার চলে যাচ্ছে দিয়ে সেটা মাটির নিচে একটা ধাতব পাতের সাথে যুক্ত আছে, পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে বজ্র নিরোধক। এবার ভালো বজ্র নিরোধক তাদের যে বৈশিষ্ট্য সেগুলো কি হবে না, তড়িৎ ক্ষরণের ফলে উৎপন্ন তাপে ধাতব দণ্ডটা যেন গলে না যায়, অর্থাৎ গলনাঙ্ক কিন্তু অনেক হাই হতে হবে বজ্র নিরোধকের, যাতে এই যে প্রবল বজ্রপাত এখানে প্রচুর উত্তাপ উৎপন্ন হয় তাতে যেন গলে না যায়। ধাতব দণ্ড বা তারটা কোথাও যেন কাটা না থাকে, কারণ বিচ্ছিন্ন থাকলে সেটা বজ্র নিরোধকের কাজ ঠিকঠাক করতে পারবে না। মাটিতে পোতা ধাতব পাত্রা সংলগ্ন মাটি যেন ভিজে থাকে, অর্থাৎ যে কারেন্টটা যে বজ্রপাতটা ফ্লো হবে সেটা যেন মাটি অবধি খুব ভালোভাবে ফ্লো করে যেতে পারে। এবার বজ্র নিরোধক কোন নীতির ওপরে কাজ করে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি যে উঁচু স্থানে, মানে কোনো বাড়ির উঁচু স্থানে বা উঁচু বাড়িগুলোর ক্ষেত্রে একদম সবথেকে উঁচু স্থানে বজ্র নিরোধকগুলো লাগানো থাকে। এর মেন কারণ হচ্ছে কি না, আকাশ বা মেঘ আর ভূপৃষ্ঠের মধ্যে যে ডিস্টেন্সটা, উঁচু বাড়ির ক্ষেত্রে ডিস্টেন্সটা আরও কমে যায়। আর বজ্রপাত যেটা, সেটা কি করবে না, বিভব পার্থক্যর জন্য, উচ্চ বিভব পার্থক্যের জন্য সব থেকে শর্টেস্ট রাস্তাটাই খোঁজার চেষ্টা করবে তড়িৎ প্রবাহের জন্য। তো যখন দেখবে যে উঁচু স্থান আছে সেখানে খুব তাড়াতাড়ি তড়িৎ মোক্ষণটা হয়ে যাবে, তড়িৎ প্রবাহটা করতে পারবে, তার জন্য উঁচু বাড়ির উঁচু স্থানেই গিয়ে বজ্রপাতটা বেশি পড়ার সম্ভাবনা থাকে। তাই বাড়ির উঁচু স্থানেই কিন্তু এই বজ্র নিরোধকগুলোকে নিয়োগ করা হয়, লাগানো হয়। তো বজ্র নিরোধকগুলো কাজ করছে কোন নীতিতে না, তড়িতাহিত মেঘ বাড়ির ওপরে এলে মেঘের নিম্নাংশে থাকা উচ্চ আধান ঘনত্ব বিশিষ্ট ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচিমুখে ধনাত্মক এবং দূরবর্তী অর্থাৎ নিম্ন প্রান্তের ঋণাত্মক আধান আবিষ্ট করে। তড়িতাহিত মেঘ বাড়ির ওপরে এলে, যখন মেঘটা বাড়ির ওপরে আসছে তড়িতাহিত মেঘ, তখন আমরা কি বলছি না, তড়িতাহিত মেঘের আমরা জানি নিচের অংশে ঋণাত্মক আধানের অ্যারেঞ্জমেন্ট থাকে আর ওপরের অংশে কি থাকছে, ধনাত্মক আধানের অ্যারেঞ্জমেন্ট থাকে। নিম্নাংশে থাকা উচ্চ আধান ঘনত্ব সম্পন্ন ঋণাত্মক আধান বজ্র নিরোধকের সূচিমুখে, এবার এই ঋণাত্মক আধানগুলো কি করছে না, এই বজ্র নিরোধকের সূচিমুখের কাছে কিসের আবেশ ঘটাবে, তড়িৎ আবেশের ফলে এখানটাতে ধনাত্মক আধানের একটা মানে অ্যারেঞ্জমেন্ট এখানে তৈরি করবে। এখানে যদি ধনাত্মক আধানগুলো অ্যারেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, দূরবর্তী স্থানে ঋণাত্মক আধানগুলো এখানে অ্যারেঞ্জ হয়ে থাকবে। সূচিমুখে আবিষ্ট ধনাত্মক আধানের প্রবল বিকর্ষণের ফলে এবং মেঘের বিপরীত আধান দ্বারা আকৃষ্ট হওয়ার কারণে বায়ুতে উপস্থিত ধনাত্মক আয়নগুলো দ্রুত বেগে মেঘের দিকে ধাবিত হয়। এবার এই যে এখানে ধনাত্মক আধান মেঘের ঋণাত্মক আধানের জন্য আবিষ্ট হলো, এবার বাতাসের মধ্যেও তো বিভিন্ন ধূলিকণা আছে যারা আয়নিত অবস্থায় থাকে, তার মধ্যে কিছু ঋণাত্মক থাকবে, কিছু ধনাত্মক থাকবে। এবার যেগুলো ধনাত্মক আধান বাতাসে মুক্ত অবস্থায় ঘুরছে তারা কি হবে না, সূচিমুখের এখানে সৃষ্ট ধনাত্মক আধানের ফলে বিকর্ষিত হয়ে দূরে চলে যাবে, অর্থাৎ এই সূচিমুখের ধনাত্মক আধান বায়ুতে থাকা ধনাত্মক আধানগুলোকে দূরে ঠেলে দেবে। দূরে ঠেলে দেওয়ার জন্য কি হবে না, এরা মেঘের ঋণাত্মক আধানের কাছে আকৃষ্ট হয়ে যাবে, যার ফলে কি হবে না, মেঘের এই ঋণাত্মক আধান কিছুটা ধনাত্মক আধান দিয়ে প্রশমিত হয়ে যাবে। সূচিমুখের সংস্পর্শে আসা বায়ুর অণুগুলিও সূচিমুখের ধনাত্মক আধান দ্বারা আহিত হয়। সূচিমুখের সংস্পর্শে যে বায়ুর অণুগুলো আসছে সেগুলো সূচিমুখের ধনাত্মক আধান দ্বারা আহিত হয় এবং সূচিমুখ দ্বারা তীব্র বেগে বিকর্ষিত হয়ে মেঘের দিকে ছুটে যায়। এবার সূচিমুখের আশেপাশে থাকা বায়ু অনেক সময় আধান দিয়ে আকর্ষিত হয় এবং এই আধানে আহিত হয়ে যায়, দিয়ে সেই আধানগুলো বিকর্ষিত হয়ে আবার দূরে চলে যায়, দিয়ে সেগুলো মেঘকে আবার প্রশমিত করতে সাহায্য করে। এই দুই ঘটনার ফলাফল হিসেবে তীক্ষ্ণাগ্র শলাকাগুলো থেকে উচ্চ ধনাত্মক আধানে আহিত বায়ুর অণুর স্রোত বা তড়িৎ বার্তা বা ইলেকট্রিক উইন্ড ঊর্ধ্বাকাশে থাকা আহিত মেঘের দিকে উচ্চ বেগ সহ অগ্রসর হয় এবং আহিত বায়ুর অণু এবং আয়নগুলো গতিপথে অবস্থিত বায়ুর অণুগুলোর সঙ্গে সংঘাতে আরও ধনাত্মক আয়ন সৃষ্টি করে, যেগুলো দ্রুত মেঘের দিকে ছুটে যায় এবং মেঘের ঋণাত্মক আধানকে আংশিক প্রশমিত করে বজ্রপাত ঘটার সম্ভাবনাটাকে প্রতিহত করে।
এই যে এখানে একটা ধনাত্মক আধানের যে আবেশ সৃষ্টি হচ্ছে এবং এই আধানগুলো নিজেদের মধ্যে বিকর্ষণের ফলেই এখানে একটা ধনাত্মক আধানের তড়িৎ মোক্ষণ হচ্ছে, সেটা একটা ধনাত্মক আধানের একটা স্রোত তৈরি করছে, যেটা কি হচ্ছে বারবার সেই মেঘের দিকেই আকৃষ্ট হচ্ছে। বিপরীত আধান থাকার জন্য মেঘের কাছে ঋণাত্মক আধানগুলো বেশি থাকছে নিচের দিকে, তার জন্য দিয়ে সেই মেঘটার কি হচ্ছে না, এখানে যে বিভব পার্থক্যের জন্য বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকছে সেটা কমিয়ে দিচ্ছে কিভাবে না, মেঘের এই ঋণাত্মক আধানটাকে অনেকটা প্রশমিত করে দিয়ে। তাহলে সূচিমুখ কি করছে না, যে বজ্রপাত হওয়ার যে সম্ভাবনা সেইটাকেই অনেকটা কমিয়ে দেয়, তার জন্য এটাকে বজ্র নিরোধক বলা হয়। ইনফ্যাক্ট যদি বজ্রপাত হয়েও যায়, ঠিক আছে, তাহলে কি হবে না, সেটা সব থেকে যে বজ্র নিরোধকের একদম শীর্ষে এখানে পড়বে, কারণ এখানে দূরত্বটা মেঘ থেকে যে ভূপৃষ্ঠের দূরত্ব সব থেকে কম এখানেই হচ্ছে, তাহলে বজ্রপাত সবসময় শর্টেস্ট ওয়ে ধরতে গেলে এখানটাতেই পড়বে এবং এটা কি করবে না, সেটা পরিবাহীর মাধ্যমে সেটাকে একদম মাটির নিচে পাঠিয়ে দেবে। যে মেঘ থেকে বজ্রপাত হয় প্রধানত সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস জাতীয় মেঘ। তাহলে মেঘের অনেক রকম প্রকারভেদ আছে, তার মধ্যে থেকে কিউমুলোনিম্বাস জাতীয় মেঘ থেকে বজ্রপাতটা মেনলি হয়। উচ্চতা অনুযায়ী মেঘের অনেক রকমের প্রকারভেদ আছে, যেমন লো লেভেলে কিছু মেঘ থাকে, মানে 2000 মিটার অবধি যে মেঘগুলো থাকে তার মধ্যে কিউমুলোনিম্বাস জাতীয় মেঘ যেটা এখানে আছে। মিড লেভেলে কিছু টাইপের মেঘ থাকে, তারপরে আবার হাই লেভেলে বিভিন্ন টাইপের মেঘ থাকে, তাদের নাম এখানে উল্লেখ করা আছে। পরিণত অবস্থায় এই ধরনের মেঘের শীর্ষভাগের আকৃতি কামারশালায় ব্যবহৃত অ্যানভিল এর মতো এবং এই মেঘের মধ্যে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী বায়ুর স্রোত দেখা যায়। পরিণত অবস্থায় কি হয় না, এই ধরনের মেঘগুলোর যে আকৃতি সেটা অনেকটা কামারশালায় ব্যবহৃত এই যে অ্যানভিলের মতো দেখতে, এই যে অ্যানভিলের মতোই কামারশালা ব্যবহৃত হয় সেরকম আকৃতি হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘের। এই মেঘে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী বায়ুর একটা স্রোত দেখা যায়। এটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ, এটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। এখানে কি হচ্ছে না, এটা কামারশালার অ্যানভিলের মতন একটা দেখতে হয়, আর এখানে এই যে একটা ঊর্ধ্বমুখী বায়ুর স্রোত আর একটা নিম্নমুখী বায়ুর স্রোত এখানে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি। এবার আসছি আমরা তড়িৎ মোক্ষণে। তাহলে যখন আধান বা চার্জের পার্থক্য খুব বেশি হয় তখন বিপরীত আধানে থাকা দুটো মেঘের মধ্যে অথবা মেঘ এবং পৃথিবী পৃষ্ঠের মধ্যে তড়িৎ মোক্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ঘটে, এতে অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। অর্থাৎ তড়িৎ মোক্ষণ মানে যেটা বজ্রপাত যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তড়িৎ মোক্ষণ। তখনই আমরা বিদ্যুতের ঝলকটা দেখছি, একই সঙ্গে পার্শ্ববর্তী বায়ু প্রসারিত হয়ে প্রচণ্ড শব্দও হচ্ছে, মানে পুরো বজ্রপাতের প্রসেসটারই আর একটা নাম বা একটা সিনোনিম হচ্ছে তড়িৎ মোক্ষণ। তড়িৎ ক্ষরণটা কি না, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুতের যে প্রবাহ, ঠিক আছে, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, সেটাকে আমরা তড়িৎ ক্ষরণ বলি। এটা তড়িৎ ক্ষরণ বলা হলেও সাধারণত তড়িৎ ক্ষরণ বলতে গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহকে বোঝানো হয়। তাহলে তড়িৎ ক্ষরণ কঠিন তরল গ্যাসীয় সবের মধ্যে হয়, বাট মেনলি যে চার্জগুলো, যে মুক্ত আধান যেগুলো কি হচ্ছে না, অনেক সময় আবেশিত কোনো একটা পদার্থ বাহিত কোনো পদার্থের থেকে যখন আধানগুলো গ্যাসীয় মাধ্যমে মুক্ত হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ওর যে আহিত অবস্থাটা আস্তে আস্তে অনাহিত অবস্থায় পরিণত হচ্ছে, সেই কন্ডিশনটাকে মেনলি তড়িৎ মোক্ষণ এখানে বলা হয়। আবার আমরা আরেকটা জিনিস পড়েছি বজ্রপাত পড়ার সময়, যে কি না উচ্চ বিভব প্রভেদযুক্ত দুটো বস্তুর মধ্যবর্তী অংশে থাকা বায়ু কী হয়, আয়নিত হয়ে যায়। ঠিক আছে, যখনই খুবই উচ্চ বিভব প্রভেদ থাকছে তখন কি হচ্ছে, যে দুটো বস্তুর মধ্যে যে বিভব প্রভেদ খুব হাই থাকলে সেই মধ্যে থাকা বায়ুটাও কিন্তু কিছুটা আয়নিত অবস্থায় থাকলে সেই বায়ুটাই একটা পরিবাহীর মাধ্যম হিসাবে কাজ করে। এই কারণেই কি হয় না, কোনো মাধ্যম ছাড়াই বায়ুর মধ্যে দিয়েই বজ্রপাতটা আকাশ থেকে নিচে নেমে আসে, অর্থাৎ ঋণাত্মক তড়িৎ আধানের যে স্রোতটা সেটা নিচে নেমে আসছে, এবং এই ঘটনাটাকে আমরা একটা তড়িৎ মোক্ষণ বা ইলেকট্রিক ডিসচার্জ বলতে পারি। অর্থাৎ বজ্রপাত হচ্ছে একটা ইলেকট্রিক ডিসচার্জ বা তড়িৎ মোক্ষণ। বর্ষাকালে বৃষ্টির সময় রেল লাইনের ওভারহেডের নিচে ধাতব হাতলযুক্ত ছাতা নিয়ে চলা উচিত নয় কেন? না, ইলেকট্রিক ট্রেনের ওভারহেডের হাই টেনশন তারে উচ্চ বিভব প্রভেদ থাকে। যে ইলেকট্রিকের যে ওভারহেডে যে তারগুলো থাকছে সেগুলোতে বিভব প্রভেদটা খুবই হাই থাকে, এবং আর্দ্র বায়ু তড়িৎ পরিবাহী এবং ধাতব হাতল তড়িৎ সুপরিবাহী।
ঠিক আছে, তো আর্দ্র বায়ু যেটা সেটাও তড়িৎ পরিবাহী হয়, আর ধাতব হাতল তো ধাতু আমরা জানি তড়িতের সুপরিবাহী হয়। তো কোনো ব্যক্তি যদি বর্ষাকালে ধাতব হাতলের ছাতা মাথায় নিয়ে এরকম ইলেকট্রিক লাইনগুলোর নিচ দিয়ে যদি এই ছাতা নিয়ে যায়, তাহলে কি হবে, রেল লাইনের নিচে ছাতা নিয়ে যাওয়ার সময় ওভারহেড হাই টেনশন তার থেকে তড়িৎ আর্দ্র বায়ু ছাতার লোহার হাতল এবং ওই ব্যক্তির দেহের মধ্যে দিয়ে মাটিতে প্রবাহিত হতে পারে। তার মানে এখানে তড়িৎ মোক্ষণ হতে পারে। ঠিক আছে, উচ্চ বিভব প্রভেদের জন্য এখানে তড়িৎ মোক্ষণ বা ইলেকট্রিক ডিসচার্জ যদি হয়ে যায়, তাহলে কি হবে, বায়ুর মধ্যে দিয়েই কিন্তু সে তড়িৎটা আর্থিং হতে লাগবে, ব্যক্তির মধ্যে দিয়ে মাটিতে প্রবাহিত হতে থাকবে, ফলে ব্যক্তিটা বিদ্যুৎপৃষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। বাড়িতে থাকা যে সুইচ, লাইট বা ফ্যানের সুইচ, সেটা আমরা সুইচ অন করি, সেই মুহূর্তে আমাদের কোনো হাতে কারেন্ট লাগে না। তার কারণ হচ্ছে কি না, এগুলো কোনো তড়িৎ কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। সেই তড়িৎ কুপরিবাহী যে বিশেষ পদার্থ সেটা কি, বেকেলাইট। ঠিক আছে, বেকেলাইট হচ্ছে ফেনল ফর্মালডিহাইডের একটা রেজিন বা একটা পলিমার, যেটা ইউজ করা হয় সুইচ তৈরিতে বা সুইচ বোর্ড তৈরিতে। বজ্রপাতের সময় তাহলে ঘরের বাইরে থাকলে আমাদের কি কি করতে হবে না, খোলা মাঠে থাকা উচিত নয়, বড় গাছের পরিবর্তে ছোট গাছের যে তলায় আশ্রয় নিতে হবে, উঁচু জায়গায় বা পার্কের ছাউনিতে থাকা উচিত নয়, মোটর বাইক বা ট্রাক্টরে থাকা উচিত নয়, বাসে থাকলে জানলা দরজা এগুলো সব বন্ধ করে রাখতে হবে, নিরাপদ জায়গায় পৌঁছাতে না পারলে হাঁটু দুটো মাঝে মাথা গুজে কান বন্ধ করে এরকমভাবে থাকতে হবে। বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকলে কি কি করণীয় না, বিভিন্ন তড়িৎ যন্ত্রের যেমন টিভি, ফ্রিজ, এগুলোর তড়িৎ সংযোগ খুলে রাখতে হবে। তারপরে ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন এগুলো ব্যবহার না করাটাই বেটার এরকম সময়, বজ্রপাতের সময়। বাড়ির তড়িৎবাহী তার বা ধাতব পাইপ থেকে দূরে থাকতে হবে। আলো জ্বালিয়ে রাখাটা কিছুটা নিরাপদ হবে। পাইপের মাধ্যমে বাহিত জল বা কল সেগুলো খুলে ব্যবহার করাটা উচিত নয় এই সময়। বজ্রপাত চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হলো।